Okay. এই পর্যন্ত কোনোটাই আসতেছে না। রোড টু টিএমসি তো আসতেছে না, আমারটাও আসতেছে না, হাইলাইট আসতেছে শুধু। কাহিনী কি? আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের শৈবাল এবং ছত্রাকের 2 নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও, এবং তোমাদের যে যার বন্ধু বান্ধবকে পারো একটু মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, আমাদের ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে, এই জিনিসটা জানিয়ে দাও সবাই কমেন্টে। হয়ে গেছে? আচ্ছা। সবাই আসতেছে কিন্তু আচ্ছা আচ্ছা, সবাই সবার বন্ধু বান্ধবকে একটু মেনশন করে জানিয়ে দাও যে ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে গত ক্লাসে আমরা কতটুকু পড়ছিলাম? গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের ছত্রাকের দৈহিক গঠন থেকে আজকে আমরা পড়াশোনা শুরু করব। এবং ছত্রাকের দৈহিক গঠন আমি বলছি যে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে জিনিসটা মনে রাখা অনেক বেশি ইজি হবে। যারা শৈবাল এবং ছত্রাক এক ক্লাসটা করছো তারা নিজেদের পড়া পড়ে ফেলছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এবং পড়ার সময় জিনিসটা বোধগম্য বেশি হয়েছে কিনা, কিংবা আমাদের জিনিসটা একটু ইজি লাগছে কিনা সেটাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, যে আমাদের পড়তে গিয়ে এক্সপেরিয়েন্সটা কেমন হইলো। ঠিক আছে, আমরা যখন শৈবাল ছত্রাকটা ক্লাসের পরে পড়তে গেলাম, এই জিনিসটা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। ওকে, আচ্ছা। সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সেটাও আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও, যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। জুমটা একটু বাড়াই দিও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা কিন্তু আমাদের ছত্রাকের দৈহিক গঠন থেকে আমাদের পড়াশোনাটা শুরু করব। তাহলে ছত্রাকের দৈহিক গঠনের মধ্যে আমরা গত ক্লাসে 2টা ওয়ার্ড উচ্চারণ করছিলাম। দেখো, আমি এখানে একটা মাশরুমের ছবি অলরেডি এঁকেও রাখছিলাম, যে আমাদের মাশরুমের নিচের যে অংশ, মাটির নিচে থাকে হচ্ছে মাশরুমের যে অংশটা, সেটাকে আমরা বলে থাকি মাইসেলিয়াম। এবং এই মাইসেলিয়ামটাই আসলে মাশরুমের প্রধান দেহ। আমরা খালি চোখে মাশরুমের যে অংশটা দেখতে পারি, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো অংশটা, সেটা কিন্তু মাশরুমের প্রধান দেহ না। মাশরুমের প্রধান দেহ কোনটা? তার মাটির নিচের যে মাইসেলিয়ামটা থাকে সেটা। এবং এই মাইসেলিয়ামের মধ্যেই অসংখ্য হাইফি দ্বারা অথবা ফিতার মতো অংশ দ্বারা এই মাইসেলিয়ামটা মূলত গঠিত হয়ে থাকে। তাহলে ছত্রাকের প্রধান দেহ কোনটা? মাইসেলিয়াম, যেটা হাইফি দ্বারা নির্মিত। ওকে, আর ছত্রাকের উপরের যে অংশটাকে আমরা দেখতে পাই, সেই অংশটাকে আমরা বলে থাকি জনন অংশ অথবা ফ্রুট বডি। ওকে, সেটাকে আমরা কি বলে থাকি? জনন অংশ অথবা ফ্রুট বডি আমরা বলে থাকি। এখন আমি তোমাকে আগেই একটা জিনিস বলে রাখি, যে আমরা কেন মাশরুমের এই ব্যাঙের ছাতার মতো যেই উপরের অংশটা আছে
সেই উপরের অংশকে কেন জনন অংশ বলতেছি? কারণ এই জনন অংশ অথবা ফ্রুট বডির মধ্যে যৌন স্পোর তৈরি হয়, যৌন স্পোর তৈরি হয়ে থাকে। কি স্পোর তৈরি হয়? যৌন স্পোরটা তৈরি হয়ে থাকে। এজন্য এই মাশরুমের উপরের যে অংশটা, ব্যাঙের ছাতার মতো অংশটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয়ে থাকে জনন অংশ অথবা ফ্রুট বডি। কারণ এখানে আমরা পাই হচ্ছে যৌন স্পোর, ওকে, যেটার মাধ্যমে মাশরুমের যৌন প্রজননটা হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, তাহলে এবার আসি আমরা নিচের দিকে আসি। এখানে কয়টা কথা এখানে অলরেডি লেখা আছে যে মাশরুমের যে দেহটা, মানে প্রধান দেহটা হচ্ছে কি? সূত্রাকৃতির। কারণ মাইসেলিয়ামটা কি ধরনের? মাইসেলিয়ামটা হচ্ছে সূত্রাকৃতির হয়ে থাকে, এটা হচ্ছে প্রধান দেহ। প্রধান দেহটা কিরকম? প্রধান দেহ হচ্ছে সূত্রাকৃতির। এরা হচ্ছে শাখান্বিত হয়ে থাকে এবং এরা আনুবীক্ষণিক হয়। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা এটা দেখতে পারবো না। আর সূত্রাকার যে শাখা, এই সূত্রাকার শাখাটাকে আমরা বলে থাকি হাইফা, বহু বচনে বলা হয়ে থাকে হাইফি বলা হয়। এই হাইফার কয়েকটা বৈশিষ্ট্য লেখা আছে, যে হাইফাগুলো হয় একদম চুলের মতো সরু। কিসের মতো? চুলের মতো সরু হয়। তাহলে সরু হবে, স্বচ্ছ হবে এবং এরা হচ্ছে নলাকৃতির হবে। এই তিনটা কথা আমাদের মুখস্থ রাখতে হবে, যে হাইফিগুলো হয় চুলের মতো সরু, এরা হয়ে থাকে স্বচ্ছ এবং এরা হয়ে থাকে নলাকার। এবং কোন কোন ছত্রাকের হাইফাতে আমরা প্রস্থ প্রাচীর পেয়ে থাকি। প্রস্থ প্রাচীর আর কিচ্ছু না, ধরো এটা যদি হাইফা হয় তাহলে এখানে এরকম যদি প্রাচীর থাকে, এটাই হচ্ছে আমাদের প্রস্থ প্রাচীর। ওকে, এটা হচ্ছে প্রস্থ প্রাচীর বিশিষ্ট হাইফা। ওকে, ফাইন। এখন আমরা কয়েকটা জিনিস বলি। এই প্রস্থ প্রাচীরগুলো দেখো, এগুলো যেহেতু আবরণের মতো কাজ করে কিংবা আলাদা করার কাজটা করে থাকে, এই জন্য এদেরকে আমরা বলে থাকি সেপ্টা। কি বলে থাকি আমরা? সেপ্টা বলে থাকি। আমি একটু জুম করে দিই, তাহলে মনে হয় বেটার হবে। ঠিক আছে, আশা করি এখন দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তাহলে এখন খেয়াল করো। তাহলে আমরা সেপ্টা জিনিসটা বুঝলাম, যে হাইফার মধ্যে যে প্রস্থ প্রাচীর থাকে সেটাকে আমরা বলে থাকি কিন্তু সেপ্টা। এই সেপ্টার মধ্যে কিন্তু ছিদ্র থাকে। তাহলে সত্য মিথ্যার প্রশ্ন একটু কঠিন করলেই দিতে পারে যে হাইফার প্রস্থ প্রাচীর ছিদ্রবিহীন, তাহলে সেটা কিন্তু আমাদের মিথ্যা হবে, সেটা কিন্তু মিথ্যা। কারণ হাইফার যে প্রস্থ প্রাচীর বা সেপ্টা সেটা কিন্তু ছিদ্রযুক্ত হয়ে থাকে। আর এইরকম অসংখ্য চুলের মতো হাইফা দিয়েই কিন্তু ছত্রাকের প্রধান দেহটা অর্থাৎ মাইসেলিয়ামটা গঠিত হয়ে থাকে। তো আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে অথবা শৈবাল ছত্রাকের ক্ষেত্রে যখন একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়, যখন একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় তখন সেটাকে আমরা বলে থাকি সিনোসাইটিক। তাহলে মাইসেলিয়ামের মধ্যে যদি আমরা একাধিক নিউক্লিয়াস পাই একটা কোষের মধ্যে, সেটা হবে কি? সিনোসাইটিক মাইসেলিয়াম। এটার উদাহরণ হচ্ছে আমাদের স্যাপ্রোলেগনিয়া। তো স্যাপ্রোলেগনিয়া নিয়ে আমরা অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, তোমরা একটু নোট করে রাখতে পারো যে স্যাপ্রোলেগনিয়ার বেশ কিছু এক্সাম্পল আছে। কি কি এক্সাম্পল আছে ভাই একটু দেখি, আমরা খেয়াল করি আমরা স্যাপ্রোলেগনিয়া। তো স্যাপ্রোলেগনিয়ার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা প্রথমে কি বললাম? এরা হচ্ছে সিনোসাইটিক প্রকৃতির। এরা কোন প্রকৃতির? এরা হয়ে থাকে সিনোসাইটিক প্রকৃতির। 2 নাম্বার, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, ধরো উন্নত জাতীয় উদ্ভিদ, ধরো এটা একটা বট গাছ আমি আঁকলাম, এটা উন্নত প্রকৃতির একটা উদ্ভিদ। এই উন্নত প্রকৃতির একটা উদ্ভিদের মূল অথবা মূলরম, উন্নত প্রকৃতির উদ্ভিদের মূল অথবা মূলরমকে ঘিরে ছত্রাকের হাইফিগুলো এরকম অবস্থান করে থাকে। এই ধরনের অ্যাসোসিয়েশনকে বলা হয়ে থাকে মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন। আমরা জানি মাইকো কথার মানে হচ্ছে ছত্রাক। যেই স্টাডিতে বা বিজ্ঞানের যেই শাখায় আমরা ছত্রাক নিয়ে আলোচনা করে থাকি সেটা হচ্ছে মাইকোলজি বা ছত্রাক বিদ্যা। তাহলে উন্নত উদ্ভিদের মূল অথবা মূলরোমের চারদিকে যদি এরকম হাইফাগুলা, ছত্রাকের হাইফাগুলা সন্নিবিষ্ট অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন। সো এই মাইকোরাইজাল অ্যাসোসিয়েশনের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের স্যাপ্রোলেগনিয়া। সেম কিন্তু। তারপরে দেখো 3 নাম্বারটা, এখানে দেখো স্যাপ্রোলেগনিয়াতে লেগ আছে, মানে পা আছে। যাদের পা থাকে তারা হচ্ছে সচল হয়, তাই না? এজন্য স্যাপ্রোলেগনিয়াতে আমরা জুওস্পোর দেখতে পাই। কি স্পোর দেখতে পাই আমরা? আমরা স্যাপ্রোলেগনিয়াতে কিন্তু জুওস্পোর দেখতে পাই। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই 3টা কথা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো খুবই ইম্পর্টেন্ট এই 3টা কথা, আমরা একসাথে একটু শিখে রাখবো আমাদের স্যাপ্রোলেগনিয়ার বৈশিষ্ট্যগুলো। ওকে, তাহলে দেখো আমরা সিনোসাইটের অবস্থা অলরেডি আমরা জানি। এখন হাইফাগুলা এক একটা এক এক ধরনের হতে পারে।
আমরা জানি যে ছত্রাক কিন্তু দুই ধরনের হয়, সে তো স্বভোজী হওয়ার কোনো উপায় নাই। হয় ছত্রাক হবে মৃতজীবী অথবা ছত্রাক হবে হচ্ছে পরজীবী, এবং ছত্রাক পরিবেশ থেকে কিছু পুষ্টি শোষণ করতে পারে। তাহলে খেয়াল করো, যদি ছত্রাক পরজীবী হয় অবশ্যই তার একটা পোষক দেহ থাকবে। সেই পোষক দেহের মধ্যে ছত্রাকের যে হাইফাটা প্রবেশ করবে সেটাকে আমরা বলে থাকি হস্টোরিয়াম। তাহলে পরজীবী ছত্রাকের হাইফা যখন পোষক দেহে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলে থাকি হস্টোরিয়াম। তাহলে হস্টোরিয়াম হচ্ছে এক ধরনের হাইফা, আর কিচ্ছু না। হস্টোরিয়াম মানে কি? এক ধরনের হাইফা। কেন সেই হাইফাটা সেই পোষক দেহে প্রবেশ করছে? যাতে সেই পোষক দেহ থেকে পুষ্টিটা টেনে নিতে পারে। ওকে, তো আমাদের হস্টোরিয়ামের একটা এক্সাম্পল এখানে দেখো, বলছে ফাইটোফথোরা। তোমরা জানা এই চ্যাপ্টারটা মোটামুটি দেখছো যে আলুর ব্লাইট রোগের একটা ছত্রাক হচ্ছে কোনটা? ফাইটোফথোরা ইনফেস্টেন্স। এর জন্য আলুগুলা পচে যায় অথবা আলুগুলা ধসে যায়, আলুর পাতা নষ্ট হয়ে যায়, ফলন নষ্ট হয়ে যায়। তার মানে এটা একটা পরজীবী ছত্রাক। তাহলে আমাদের হস্টোরিয়াম হাইফা পাওয়া যায় ফাইটোফথোরার মধ্যে। ওকে, এটা একটা পরজীবী ছত্রাক, আমরা জানি অলরেডি। এবার দেখো যেই কথা বলতেছিলাম, যদি পরজীবী ছত্রাক না হয় তাহলে সে পরিবেশ থেকে খাদ্যটা শোষণ করবে। এই পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে আমরা বলে থাকি রাইজয়েড। কি বলবো? আমরা পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে বলবো হচ্ছে রাইজয়েড। এবার আসো, আমরা তো জানি যে হাইফাগুলো হয় এরকম চুলের মতো সরু। যদি অনেকগুলো হাইফা একত্রিত হয় তখন তারা এরকম মোটা রশির মতো গঠন সৃষ্টি করতে পারে। ঠিক আছে, অনেকগুলো হাইফা যদি একত্রিত হয় তারা মোটা রশির মতো গঠন সৃষ্টি করতে পারে, সেইটাকে আমরা বলে থাকি রাইজোমর্ফ। তাহলে রাইজোমর্ফটা হচ্ছে মোটা রশির মতো হাইফার একটা গঠন, অনেকগুলো হাইফা এখানে একসাথে যুক্ত আছে। যেমন এটার এক্সাম্পল বলছে এগারিকাস। আমরা যেরকম শৈবালে সবসময় ইউলোথ্রিক্স নিয়ে আলোচনা করে থাকি, ছত্রাকের ক্ষেত্রে এগারিকাস নিয়ে অনেক বেশি আলোচনা হয়। আমরা ছত্রাকের মধ্যে এগারিকাসের গঠনটা আলাদাভাবে পড়াশোনা করব। ওকে, মাইকোরাইজাল অ্যাসোসিয়েশনটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এটা দেখা যায় কোথায়? স্যাপ্রোলেগনিয়ার মধ্যে। এটা একটা মিথজীবিতা, মানে উদ্ভিদ এবং ছত্রাক একে অপরের দ্বারা উপকৃত হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে মিথজীবিতা। ওকে, এটা হচ্ছে মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন। ওকে, যেমন অ্যামানিটা, এই অ্যামানিটার মধ্যেও আমরা মাইকোরাইজার অবস্থাটা দেখতে পারি। ওকে, এবার আসো, আমরা ছত্রাকের সঞ্চিত খাদ্য আমরা জানি যে গ্লাইকোজেন এবং কিছু ভলিউটিন, তৈলবিন্দু, এগুলোও কিন্তু ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসেবে থেকে থাকে। আমরা অলরেডি গঠন বৈশিষ্ট্য থেকে সেটা জেনে আসছি। তাহলে ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে আমরা একটু যাই। প্রথম কথা হচ্ছে ছত্রাকের কিন্তু অবশ্যই কি থাকে? কোষ প্রাচীর থাকে। কখনো তোমাকে যদি হুট করে বলে ফেলে যে ছত্রাক কোষ প্রাচীর বিহীন, তখনই মাথার মধ্যে ক্লিক করতে হবে যে কথাটা আসলে মিথ্যা। শৈবালের যেরকম সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, ছত্রাকের কোষ প্রাচীর থাকে কাইটিন নির্মিত, এবং সেই কাইটিনটাকে আমরা বলে থাকি এটা একটা জটিল পলিস্যাকারাইড। তাহলে কাইটিনের পরিচয় কি? কাইটিনের পরিচয় এটা একটা জটিল পলিস্যাকারাইড। এর ভেতরে যেই সজীব অংশটা থাকে, এই প্রোটোপ্লাস্ট কি দিয়ে গঠিত একটু খেয়াল করো। প্রোটোপ্লাস্টের মধ্যে দুইটা জিনিস থাকে, সজীব উপাদানও থাকে আবার নির্জীব উপাদানও থাকে। এটা তোমরা কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারটা থেকে পড়ে আসার কথা, যে প্রোটোপ্লাস্ট মানে সজীব উপাদানও আছে আবার নির্জীব উপাদানও আছে। ক্লিয়ার? যেমন আমাদের সঞ্চিত খাদ্য, কার্বোহাইড্রেট, তারা কিন্তু নির্জীব উপাদান। আবার আমার যে প্লাজমা মেমব্রেন কিংবা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এগুলো আবার সজীব পদার্থ। এই সবগুলা জিনিসকে একসাথে বলা হয়ে থাকে প্রোটোপ্লাস্ট। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, কোষ প্রাচীরটা কিন্তু অবশ্যই ভেদ্য প্রকৃতির হয়, আর কোষ ঝিল্লি হয়ে থাকে বৈষম্য ভেদ্য। মানে কি? কোষ প্রাচীরের মধ্যে, মানে কোষ প্রাচীরের মধ্যে যদি একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে যা কিছু আসুক সবকিছু ঢুকতে পারবে, সে কাউকে বাধা দিবে না। কিন্তু কোষ ঝিল্লিতে থাকে রিসেপ্টর, রিসেপ্টর গুলো দারোয়ানের মতো কাজ করে। আমি কোষ ঝিল্লির কাছে গিয়ে যদি বলি কোষ ঝিল্লি আমাকে একটু ঢুকতে দাও, সে আমাকে ঢুকতে দিবে না। বুঝতে পারছো? কারণ কোষ ঝিল্লি হচ্ছে বৈষম্য ভেদ্য, সে সবাইকে প্রবেশ করতে দেয় না, সে সবার জন্য ভেদ্য হয় না। কিন্তু কোষ প্রাচীরটা সবার ক্ষেত্রে ভেদ্য প্রকৃতির হয়ে থাকে। ওকে, তাহলে প্রোটোপ্লাস্টের কথাটা আমরা বুঝলাম যে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদায় জীবিত পদার্থ আসলে প্রোটোপ্লাস্টের কথা বলছে। কিন্তু প্রোটোপ্লাস্ট বলতে আমরা সজীব উপাদান, নির্জীব উপাদান দুইটা জিনিসই একসাথে জেনে রাখবো, যে দুইটাই আছে প্রোটোপ্লাস্টের মধ্যে। এবার আসো কোষ ঝিল্লি। তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও, যদি বলি যে মানুষের ক্ষেত্রে যেই কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন আছে সেটার মূল উপাদান কোনটা? এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, যে মানুষের কোষ ঝিল্লির মূল উপাদান কোনটা। দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাইতে হবে, মানুষের যে কোষ ঝিল্লি থাকে সেটাতে মূল উপাদান কোনটা।
দ্রুত বলো। কিরে ভাই? হুম, এই প্রোটিন বললে হবে রে? সাতখণ্ড রামায়ণ পাঠ করিয়া কহিলাম সীতাকার বাপ। ঠিক আছে, সীতাকার বাপ কেন বলছে? কারণ সীতা নামটা তো স্ত্রীলিঙ্গ, সে তো হইতে পারে মা। আমি বলছি জিজ্ঞেস তোমাদের অবস্থা এরকম, বলছো সীতাকার বাপ, বাপ বানাই ফেলছো সীতারে, তাহলে হবে ফসফোলিপিড। ইয়েস, ভেরি গুড, বেশিরভাগই অ্যান্সার করছো ফসফোলিপিড। যে প্রোটিন অ্যান্সার করছিলা ডিলিট করে আমরা লিখবো ফসফোলিপিড। ক্লিয়ার? তাহলে আমাদের কোষ ঝিল্লির প্রধান উপাদান কিন্তু ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড দ্বারা গঠিত হয়। কিন্তু ছত্রাকের কোষ ঝিল্লির প্রধান উপাদান এক ধরনের কোলেস্টেরল, এবং সেটার নাম হচ্ছে আর্গোস্টেরল। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আর্গোস্টেরল। ছত্রাকের ক্ষেত্রে দেখা যায় তার কোষ ঝিল্লিতে মাঝে মধ্যে এরকম ক্ষুদ্র পকেটের মতো একটা গঠন। এই পকেটের মতো যেই ভাঁজ, সেই ভাঁজটাকে আমরা বলে থাকি লোমোজোম। তাহলে লোমোজোম কোথায় পাওয়া যায়? ছত্রাকের কোষ ঝিল্লিতে পাওয়া যায়। এবার আসো আমরা ছত্রাকের সাইটোপ্লাজমের মধ্যে একটু যাই। সাইটোপ্লাজমে সঞ্চিত খাদ্যগুলো থাকে, অলরেডি এই জিনিসটা আমরা জানি। ছত্রাকের ডাইমরফিজম একটু খেয়াল করি। ডাই কথার মানে হচ্ছে দুই, আর মরফিজম কথাটা আসছে কোত্থেকে? মরফোলজি থেকে। কোত্থেকে আসছে? মরফোলজি থেকে আসছে। মরফোলজি, মরফোলজি মানে হচ্ছে গঠন। তাহলে যেই ছত্রাকে আমরা দুই ধরনের গঠন দেখতে পারি সেটাকেই আমরা বলে থাকি ডাইমরফিজম। এটার একটা এক্সাম্পল হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হিস্টো কথার মানে কি রে? ঠিক আছে, হিস্টো কথার মানে কি? টিস্যু। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম তার মানে মানুষের কোন একটা টিস্যুকে সে অ্যাটাক করছে, সেটা হচ্ছে ফুসফুস। ওকে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম একটা রোগ করে, সেই রোগটার নাম হিস্টোপ্লাজমোসিস। এটা হচ্ছে ফুসফুসের একটা রোগ, এবং ফুসফুসে এরা ক্যাপসুল অথবা কোষ পিণ্ড হিসেবে অবস্থান করে থাকে, বা গোল্লা গোল্লা হয়ে থাকে, গোল্লা গোল্লা হয়ে থাকে ছত্রাকগুলার আকার। কিন্তু যখনই সে পরিবেশে থাকে বা মাটিতে থাকে, তখন সেই গোল্লা আকৃতির ছত্রাকগুলা হয়ে যায় এরকম সূত্রাকার। কাহিনী বুঝছো? এটা হচ্ছে ছত্রাকের ডাইমরফিজম। তাহলে মানুষের যেই ফুসফুসে আমরা পেয়ে যাই গোলাকার গোলাকার কোষপিণ্ডর মতো আমাদের হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, যখন সেটা মাটিতে চলে আসে তখন সেটার আকৃতি হয়ে যায় কিন্তু সূত্রাকৃতির। এটাকে আমরা বলে থাকি ডাইমরফিজম, এবং এটা হিস্টোপ্লাজমোসিস নামক ফুসফুসের একটা রোগ সৃষ্টি করতে পারে। তো ছত্রাক কোন ধরনের, কোন প্রক্রিয়ায় খাদ্যটাকে গ্রহণ করে থাকে? শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করবে। এখন তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে দড়ির মতো হাইফাকে আমরা কি বলে থাকি? সংক্ষেপে একটু জানাও যে দড়ির মতো হাইফাকে আমরা কি বলে থাকি। এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ওকে, আচ্ছা। তাহলে হস্টোরিয়ামের কথা আমরা অলরেডি জানি যে হস্টোরিয়ামটা আসলে পরজীবী ছত্রাকের ক্ষেত্রে থাকে, পোষক দেহ থেকে তারা পুষ্টিটাকে সংগ্রহ করে থাকে। এখানে কয়েকটা কথা এখানে বলা হয়েছে যে আমাদের হাইফির ছত্রাকের বৃদ্ধিটা আসলে কোথায় হয়? ছত্রাকের বৃদ্ধিটা সবকিছুই হয়ে থাকে হাইফার শীর্ষে। মানে হাইফার শীর্ষ বলতে ধরো হাইফার শেষ প্রান্তটাকে বোঝানো হয়েছে, এবং এই প্রান্তে যে মাথা থাকে সেই মাথাটাকে আমরা বলে থাকি ডোম। হাইফার মাথাটাকে আমরা বলে থাকি ডোম। এই ডোম অঞ্চলেই কিন্তু ভেসিকল গুলা জড়ো হয়, যেটার মধ্যে মেইনলি বিভিন্ন ধরনের কোষীয় উপাদানগুলো থাকে। ওকে, কোষ ঝিল্লি কোষ প্রাচীর তৈরির উপাদানগুলা সেই ভেসিকলের মধ্যে থাকে। ভেসিকল মানে কি আমরা একটু জেনে রাখি। ভেসিকল হচ্ছে ছোট্ট একটা ক্যাপসুলের মতো গঠন, যেটার মধ্যে তরল জাতীয় পদার্থ থাকবে অথবা কোন একটা পদার্থ থাকবে ভেসিকলের মধ্যে। অবশ্যই ভেসিকল কিন্তু কখনো ফাঁকা থাকে না। এই ভেসিকলটা যখন ফাঁকা হয়ে যায় তখন সেটাকে বলি আমরা ভ্যাকুওল। তাহলে ভেসিকল হচ্ছে কোন একটা পদার্থ, তরল পদার্থ পূর্ণ একটা গহ্বর, আর ফাঁকা গহ্বরটাকে আমরা বলে থাকি ভ্যাকুওল। ক্লিয়ার? ভেরি গুড। দড়ির মতো অংশটাকে আমরা বলে থাকি রাইজোমর্ফ। এবার আসি আমরা ছত্রাকের জননের অংশটা আমরা এখানে পড়বো, খেয়াল করো। শৈবালের মতোই ছত্রাকের কিন্তু তিন ধরনের জননী হতে পারে, অঙ্গজ হতে পারে, অযৌন হতে পারে, এবং হচ্ছে যৌন জনন হতে পারে। এখন খেয়াল করো, মানুষের কথা তুমি চিন্তা করো। মানুষের যদি এরকম হইতো যে দৈহিক অংশ আর জনন অংশ একই রকম, ব্যাপারটা কেমন হইতো না? উলট পালট হয়ে যেত সবকিছু, তাই না? তা মানুষের দৈহিক অংশ আর জনন অংশ কিন্তু আলাদা। কিন্তু কিছু কিছু ছত্রাক আছে, কিছু কিছু ছত্রাক আছে যাদের দৈহিক অঙ্গ যেটা, জনন অঙ্গ সেটাই। অর্থাৎ দৈহিক অঙ্গ এবং জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকে না। পুরো ছত্রাকের দেহটাই দৈহিক অংশ,
সেইটাই জনন অংশ হিসেবে কাজ করতেছে, ওগুলাকে বলে হয় আমরা হোলোকার্পিক ছত্রাক। তাহলে হোলো দিয়ে আমরা একটু মনে রাখবো, হোলো কথাটা আসছে হোল থেকে। যখন ছত্রাকের সম্পূর্ণ দেহটা জনন অংশ হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা বলে থাকি হোলোকার্পিক ছত্রাক। এদের দৈহিক অংশ আর জনন অংশ কিন্তু একই রকম। তো এই হোলোকার্পিক ছত্রাকের একটা এক্সাম্পল দিছে কোনটা, সিনসাইট্রিয়াম। আমি শুধু মনে রাখতাম সিন দিয়ে মনে রাখতাম, সিন। ঠিক আছে, সিনসিনারি কেমন জানি, সিনসিনারি মানে কে, মানে দৃশ্য অথবা কোন একটা প্রাকৃতিক দৃশ্য কেমন জানি। ছত্রাকের যদি দৈহিক অংশ জনন অংশ একই রকম হয় তাহলে কেমন একটা দৃশ্যের সৃষ্টি হবে, কেমন একটা সিনের সৃষ্টি হবে। তাহলে এটার অ্যান্সার কোনটা, সিনসাইট্রিয়াম, মনে যেন থাকে। এবার আসি ইউকার্পিক ছত্রাক। ইউ কথার মানে কি, ইউ কথার মানে হচ্ছে প্রকৃত, তার মানে প্রকৃত জনন অংশ অথবা প্রকৃত জননাঙ্গ বিশিষ্ট ছত্রাককে আমরা বলে থাকি ইউকার্পিক ছত্রাক, যাদের দৈহিক অংশ আর জনন অংশ কিন্তু আলাদা। এদের উদাহরণ স্যাপ্রোলেগনিয়া, আমরা অলরেডি আগে এটা নিয়ে অনেক কিছু পড়ে আসছি। তাহলে স্যাপ্রোলেগনিয়ার আমরা আরেকটা নতুন পরিচয় পাইলাম, তারা হচ্ছে ইউকার্পিক ছত্রাক, তাদের জনন অংশ আলাদা, দৈহিক অংশ আলাদা, জনন অংশ হচ্ছে আলাদা। তাহলে চলো আমরা অঙ্গজ জনন সম্পর্কে আমরা একটু জানি। এখানে দেখো ইস্টের বার্ডিং অথবা কুড়ি সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জননটা দেখানো হয়েছে। এখানে দেখো এটা একটা ছত্রাকের অংশ, এই ছত্রাকের অংশ থেকে নতুন একটা অংশ বেরোচ্ছে, পরে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে নতুন অংশে চলে গেল। খেয়াল করছো, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে নতুন অংশে চলে যাচ্ছে আস্তে আস্তে। এটাকে আমরা বলে থাকি বার্ড অথবা কুড়ি, অর্থাৎ ছত্রাকের দৈহিক অংশের কোনো একটা অংশ থেকে বার্ড অথবা কুড়ির মতো নতুন একটা অংশ সৃষ্টি হয়েছে, পরবর্তীতে সেটার মধ্যে নিউক্লিয়াসটা চলে গেছে এবং দুইটা পৃথক ইস্টের কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা ইস্টের বার্ডিং প্রক্রিয়া, এবং এই বার্ডিং প্রক্রিয়া ওয়ান টাইপ অফ অঙ্গজ প্রজনন প্রক্রিয়া। কি প্রক্রিয়া এটা, অঙ্গজ প্রজনন প্রক্রিয়া, কারণ আমাদের ছত্রাকের দেহ থেকেই এই বার্ড বা কুড়িটা সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? তাহলে অঙ্গজ জননের মধ্যে বেশ কিছু আমাদের এক্সাম্পল আছে, একটু আমরা মনে রাখি। প্রথমে মনে রাখতে হবে তিনটা। একটা হচ্ছে দৈহিক খণ্ডায়ন, একটা ছত্রাক মানে তার কোনো কাম কাজ নাই, সে বসে আছে, হুট করে তার মন চাইলো সে দুইটা খণ্ড হয়ে গেল, অথবা তাকে কেউ এক্সিডেন্টালি তারে খণ্ড, তার উপর দিয়ে ট্রাক চলে গেছে, তার উপর দিয়ে বাস চলে গেছে, সে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। তাহলে সেই দৈহিক খণ্ডায়ন থেকেই নতুন ছত্রাক জন্ম নিতে পারে। এটা হয়ে থাকে কিসের মধ্যে, আরপির মধ্যে। আরপি আমাদের রাইজোপাস আর হচ্ছে পেনিসিলিয়াম। এই পেনিসিলিয়ামটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকেই প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিনটা আমরা পাইছি। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমাদের রাইজোপাস আর পেনিসিলিয়ামটা হচ্ছে আমাদের দৈহিক খণ্ডায়নের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আর পরের দুইটা খুবই সহজ, বিভাজন আর কুড়ি সৃষ্টি দুইটাই হয়ে থাকে ইসের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইসের মাধ্যমে হয়। ইস কেন বললাম? ইস্ট এবং স্যাকারোমাইসিস, ইস্ট এবং স্যাকারোমাইসিস এই দুইটার মাধ্যমে হয় দ্বিভাজন এবং কুড়ি সৃষ্টি। বুঝতে পারলাম কিনা আমাকে একটু জানাও। এরপরে আমি চলে আসবো হচ্ছে আমাদের অযৌন প্রজননের মধ্যে, আমরা একটু চলে আসি, খেয়াল করি। খেয়াল করো, ছত্রাকের অযৌন প্রজনন, আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে অযৌন প্রজনন হয়ে থাকে স্পোর অথবা রেণুর মাধ্যমে। ছত্রাকের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে কথাগুলোর মধ্যে। আমরা দেখব যে ছত্রাকের যৌন প্রজনন করতেছে এক ধরনের স্পোর, আবার ছত্রাকের অযৌন প্রজনন করতেছে এক ধরনের স্পোর। এখন কোন স্পোর কোন ধরনের প্রজনন করে থাকে সেটা আমাদের জানা থাকতে হবে। খেয়াল করি আমরা, ছত্রাকের অযৌন জননের প্রধান প্রক্রিয়াটা হচ্ছে স্পোর উৎপাদন প্রক্রিয়া, এবং স্পোর হচ্ছে দুই ধরনের। কোন ধরনের? অযৌন স্পোর কয় ধরনের আছে? দুই ধরনের। একটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর এবং আরেকটা হচ্ছে কোনিডিয়া। এটা মনে রাখতে হবে। যেমন তোমাকে যদি পরীক্ষায় বলে অ্যাসকাস্পোরের কথা, অ্যাসকাস্পোর, কি বললাম? অ্যাসকাস্পোর। তারপরে বললাম হচ্ছে বেসিডিওস্পোর, বেসিডিওস্পোর। এগুলা কোন ধরনের স্পোর? এগুলা হবে হচ্ছে যৌন স্পোর, এগুলো হচ্ছে যৌন স্পোর। ছত্রাকের যৌন স্পোর কি কি আছে? অ্যাসকাস্পোর, বেসিডিওস্পোর। ছত্রাকের যৌন স্পোর কি কি আছে? অ্যাসকাস্পোর এবং বেসিডিওস্পোর। মনে থাকবে, এ বি, এ বি। আর অযৌন স্পোর কি কি আছে? দুইটা, একটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর এবং আরেকটা হচ্ছে কোনিডিয়া। তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হয়ে যাও যে অযৌন স্পোর দুইটার নাম বলছি আমি, দুইটার নাম কি কি আছে সবাই একবার কমেন্ট সেকশনে আমাকে জানাই ফেলো যে ছত্রাকের অযৌন স্পোর ভাই এই দুইটা। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে জানাই ফেলো যে ছত্রাকের অযৌন স্পোর হচ্ছে এই দুইটা। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমাদের দেহের, অথবা আমাদের দেহ তো না আসলে, শৈবাল কিংবা ছত্রাক অথবা যে কোনো একটা উদ্ভিদ হোক,
যার দেহের মধ্যে মানে দেহের যেই অংশটার মধ্যে স্পোর তৈরি হয় সেই অংশটাকে আমরা বলে থাকি স্পোরাঞ্জিয়াম। কি বলে থাকি আমরা? স্পোরাঞ্জিয়াম বলে থাকি। এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকে? আমাদের স্পোর তৈরি হয়ে থাকে। তো শৈবালের মতোই ছত্রাকের স্পোর গুলাও দুই ধরনের হয়, একটা হচ্ছে জুওস্পোর আর একটা হয়ে থাকে অ্যাপ্লানোস্পোর। যেহেতু জু কথা আছে, জু কথার মানে হচ্ছে প্রাণী অর্থাৎ এনিম্যাল, তার মানে কি তারা হচ্ছে চলাফেরা করতে পারে, তাদের ফ্লাজেলা আছে। এই জুওস্পোরের এক্সাম্পল আমরা দেখছিলাম স্যাপ্রোলেগনিয়া। আর যদি কোনো ফ্লাজেলা না থাকে তারা হবে নিশ্চল, এবং সেটার একটা এক্সাম্পল হচ্ছে মিউকর। সেটার একটা এক্সাম্পল কি? মিউকর। ওকে, সেটার একটা এক্সাম্পল কি হবে? সেটার একটা এক্সাম্পল হবে হচ্ছে মিউকর। তাহলে অ্যাপ্লানোস্পোর এর এক্সাম্পল কোনটা? অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল হচ্ছে আমাদের মিউকর। আর জুওস্পোরের এক্সাম্পল কোনটা? সেটা আমাদের স্যাপ্রোলেগনিয়া। এটা আমরা অলরেডি আগেই পড়ে আসছি। তাহলে এইটা গেল আমাদের স্পোরানজিওস্পোরের এক্সাম্পল। ঠিক আছে, কারণ আমরা তো পড়ছি অযৌন স্পোর দুইটা, স্পোরানজিওস্পোর আর একটা হচ্ছে কোনিডিয়া। তাহলে কোনিডিয়ার উদাহরণ এখন আমাদের দেখতে হবে। খেয়াল করি আমরা কোনিডিয়ার উদাহরণ মানে কি, খেয়াল করি। হাইফির মাথার মধ্যে একটা বিশেষ গঠন থাকতে পারে যেটাকে বলা হয় কোনিডিওফোর। হাইফির মাথার মধ্যে একটা বিশেষ গঠন থাকতে পারে যেটাকে আমরা বলি কোনিডিওফোর। সেই কোনিডিওফোরের মধ্যে যেই স্পোর পাবো সেটা হচ্ছে কোনিডিয়া। তাহলে খুবই ইম্পর্টেন্ট, জুওস্পোর, অ্যাপ্লানোস্পোর, এটা আমরা কোত্থেকে পাই? স্পোরানজিয়াম থেকে পাবো। এজন্য এরা হচ্ছে স্পোরানজিওস্পোর। এটা একটা অযৌন স্পোর। আবার ছত্রাকের আরেক ধরনের স্পোর আছে যেটা সৃষ্টি হয় কোনিডিওফোর থেকে, ওইটার নাম হচ্ছে কোনিডিয়া। তো এই কোনিডিয়ার এক্সাম্পল দুইটা, এফএম রেডিও। কি নাম? এফএম রেডিও। ফিউজারিয়াম আর হচ্ছে মিউকর। ফিউজারিয়াম আর হচ্ছে মিউকর, এগুলো হচ্ছে কোনিডিয়ার এক্সাম্পল। তাহলে সবাই একটু তর্জমা করে ফেলো যে আমাদের কোনিডিওফোর, এই কোনিডিয়ার এক্সাম্পল কি কি আছে, এই জিনিসটা সবাই একটু তর্জমা করে ফেলো দ্রুত। ঠিক আছে, সবাই একটু তর্জমা করে ফেলো দ্রুত। সবাই একটু দ্রুত বলো ফেলো যে আমাদের কোনিডিয়ার উদাহরণ কি কি আছে। ভেরি গুড, এফএম রেডিও শেষ, মিউকর আর আছে ফিউজারিয়াম। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে স্যাপ্রোলেগনিয়াতে জুওস্পোরের মাধ্যমে অযৌন জনন হয়, এটা আমরা অলরেডি জানি। এখন খেয়াল করি, আমরা জানি যে আমাদের ছত্রাকের হাইফা তো এরকম ফিতার মতো থাকে। এরা ফিতার মতো আসলে বলা উচিত না, এরা লম্বাকৃতির হয় বা নলাকৃতির হয়। এরা সরু চুলের মতো, এবং এদের কিছু কিছু জায়গায় প্রস্থ প্রাচীর অথবা সেপ্টা থাকে, যেই সেপ্টার মধ্যে ছিদ্র থেকে থাকে, এটা আমরা অলরেডি পড়ছি। তো এখন এই প্রস্থ প্রাচীর সৃষ্টি হওয়ার জন্য যদি এই হাইফাটা এরকম ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি অয়েডিয়া। তাহলে অয়েডিয়াটা কি? অয়েডিয়াটা হচ্ছে ছত্রাকের হাইফার মধ্যে প্রস্থপ্রাচীর আছে, প্রস্থপ্রাচীর থাকার জন্য যদি ছত্রাকের হাইফাটা এরকম খন্ড খন্ড হয়ে যায়, সেইটাকে আমরা বলে থাকি অয়েডিয়া। ঠিক আছে, যেমন যেমন যদি সিলেটে যাও, সিলেটে গেলে তোমরা দেখবা যে ওরা হয় বলে না, ওরা বলেছে অয়। ভালো আসেনি? অয় অয় ভালো আছি। ঠিক আছে, অয় অয় ভালো আছি, তাহলে অয়েডিয়া। এটা হচ্ছে অয়েডিয়া। এই অয়েডিয়াটা কোত্থেকে সৃষ্টি হচ্ছে? আমাদের হাইফার মধ্যে প্রস্থপ্রাচীর থাকার জন্য সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে এই অয়েডিয়ার আমাদের এক্সাম্পল একটাই, আমার মনে রাখতাম হচ্ছে কপি দিয়ে। কপি, কপ্রিও মনে রাখতাম না, কপি দিয়ে মনে রাখতাম। কপি, কপি। অয়েডিয়ার এক্সাম্পল হচ্ছে কপি। অয়েডিয়ার এক্সাম্পল কি? অয়েডিয়ার এক্সাম্পল হচ্ছে কপি। ধরো তুমি সিলেটি একটা মানুষের সাথে কথা বলতেছো, তার কথাটাকে তুমি কপি করতেছো, অয় 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 ভালো আছি, অয় অয়। ঠিক আছে, তাহলে কপি করতেছো। এজন্য আমাদের এই কপ্রিনাস মানে কপি, এটা হচ্ছে আমাদের অয়েডিয়ার একটা এক্সাম্পল। খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটিতে আসছে এই প্রশ্ন থেকে। মানে এইসব অদ্ভুত প্রশ্ন ঢাকা ভার্সিটিতে বেশি এসে থাকে, জাহাঙ্গীরনগরে বেশি এসে থাকে। মেডিকেলের প্রশ্ন তখনই কঠিন হবে যখন এই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, জি হয়। এবার আসো যৌন জননের মধ্যে আমরা একটু চলে আসি, একটু খেয়াল করি। তাহলে যৌন জননের ক্ষেত্রে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে গ্যামিট, আমার লাগবে হচ্ছে শুক্রাণু, আর লাগবে হচ্ছে ডিম্বাণু। তো যদি স্পোর তৈরি হয়ে থাকে স্পোরান জিওস্পোরের মধ্যে, তাহলে গ্যামিট কোথায় সৃষ্টি হবে? গ্যামেটেনজিয়ামের মধ্যে। স্পোর যদি সৃষ্টি হয় স্পোরানজিয়ামের মধ্যে, গ্যামিট কোথায় সৃষ্টি হবে? গ্যামেট সৃষ্টি হবে কোথায়? গ্যামেটেনজিয়ামের মধ্যে। শেষ তো, তাই না? তো আমরা গত ক্লাসেই পড়ছিলাম যে যৌন জনন তিন ধরনের হয়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি কিংবা উগ্যামি। এদের মধ্যে সবচাইতে সরল প্রকৃতির হচ্ছে আইসোগ্যামি।
যেখানে শুক্রাণু ডিম্বাণু দেখতে একই রকম, তাদের মধ্যে নিষেক হলো, মিলিত হয়ে জাইগোট তৈরি হয়ে গেল। তাহলে এখানে আইসোগ্যামিটের কথা কিন্তু বলা হয়েছে, যেখানে আমাদের শুক্রাণু ডিম্বাণুগুলা দেখতে মূলত একই রকম হয়ে থাকে। এখন খেয়াল করো, ছত্রাকের ক্ষেত্রে পুরুষের জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরেডিয়াম। কি বলা হয়? অ্যান্থেরেডিয়াম বলা হয়ে থাকে। আর স্ত্রী জননাঙ্গ বা স্ত্রী গ্যামেটেনজিয়ামকে বলা হয় উওগোনিয়াম। কি বলা হবে? উওগোনিয়াম। তাহলে সহজ কথায় অ্যান্থেরেডিয়ামটা হচ্ছে আমাদের পুরুষ, সেটার মধ্যে শুক্রাণু পাবো আমরা। আর উওগোনিয়ামটা হচ্ছে স্ত্রী বা নারী, সেটার মধ্যে পাবো হচ্ছে আমরা ডিম্বাণু। এরা হচ্ছে জননাঙ্গ, আর কিচ্ছু না। গ্যামেটেনজিয়াম মানে হচ্ছে জননাঙ্গ, এটার মধ্যে গ্যামিট সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো? আমার জন্য এটা ইম্পর্টেন্ট যে ছত্রাকের পুং জননাঙ্গ কোনটা? অ্যান্থেরেডিয়াম। আমাদের ছত্রাকের স্ত্রী জননাঙ্গ কোনটা? সেটা হচ্ছে আমাদের উওগোনিয়াম। মনে থাকবে জিনিসটা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের, যদি আমি দুইটা জনন কোষ নিই, আমি একটু ইলাস্ট্রেট করে ব্যাপারটা দেখাই। ধরো আমি দুইটা এরকম জনন কোষ নিলাম, যেহেতু আইসোগ্যামি তার মানে দুইটা একই ধরনের হবে। এটা হচ্ছে শুক্রাণু, এটাকে আমি প্লাস দিয়ে বুঝাইলাম, এটা ডিম্বাণু মাইনাস দিয়ে আমি বুঝাইলাম। তাহলে দেখো প্রত্যেকটা জনন কোষের মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস আছে। ওকে, তো যখন সাইটোপ্লাজমের মিলন হয় তখন সেটাকে বলা হয় প্লাজমোগ্যামি। কি বলা হয়? প্লাজমোগ্যামি বলা হয়। যখন সাইটোপ্লাজমের মিলন হয় তখন সেটাকে বলা হয় প্লাজমোগ্যামি, মনে থাকবে। আর যখন নিউক্লিয়াস দুইটার মিলন হয় সেটাকে বলা হয় ক্যারিওগ্যামি। কি বলা হয়? ক্যারিওগ্যামি, কারণ ক্যারিও কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কি বললাম? দুইটা জনন কোষের মধ্যে যদি প্রোটোপ্লাজমের মিলন হয় সেটা হবে প্লাজমোগ্যামি, আর দুইটা জনন কোষের যদি নিউক্লিয়াসের মিলন হয় সেটা হবে হচ্ছে ক্যারিওগ্যামি। মনে থাকবে, প্রকৃত পক্ষে নিষেক প্রক্রিয়াটা হচ্ছে ক্যারিওগ্যামি। এই ক্যারিওগ্যামিটাকে আমরা বলে থাকি ফার্টিলাইজেশন বা নিষেক। প্রকৃত পক্ষে নিষেক প্রক্রিয়া বলতে আমরা আসলে ক্যারিওগ্যামিটাকে বুঝে থাকি। মনে থাকবে জিনিসটা? বুঝতে পারলাম কিনা? এই ফকফকা ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে জানাও, কিন্তু প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট। একটা কথা মিস হয়ে গেলে কিন্তু পরের জিনিসগুলো হচ্ছে বুঝবা না, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন আমরা জানি যে আমাদের ছত্রাকের যৌন জনন হবে কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। আমি তোমাদের পড়াইছিলাম একটু, সবাই একটু বলো তো যে যৌন স্পোর কি কি আছে, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। যে অযৌন স্পোর তো ভাইয়া দুইটা পড়ছি, স্পোরানজিওস্পোর আর কোনিডিয়া, এই দুইটা হচ্ছে অযৌন স্পোর। তাহলে যৌন স্পোর দুইটার নাম একটু কমেন্ট সেকশনে তর্জমা করে ফেলো দ্রুত, ঠিক আছে? দ্রুত একটু আমাকে বলো যে যৌন স্পোর দুইটার এক্সাম্পল কি কি, দ্রুত একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি এটার জন্য তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি। ওকে, ভাইয়াকে নিরাশ করো না, এটা যেন পারো। ভেরি গুড, ভেরি গুড। এ বি, এ বি। আমাদের এসকাস্পোর, একটা হচ্ছে বেসিডিওস্পোর। ওকে, এখন এসকাস্পোর আর বেসিডিওস্পোর জিনিসটা কোত্থেকে আসছে আমি তোমাকে বলি। আমাদের ছত্রাকের দুইটা শ্রেণী আছে, একটা শ্রেণীকে বলা হয় অ্যাসকোমাইকোটা। কি বলা হয়? অ্যাসকোমাইকোটা। এটা ছত্রাকের একটা শ্রেণী। ছত্রাক তো অনেক বড় একটা স্পেকট্রাম, এর মধ্যে অনেক শ্রেণীর ছত্রাক আছে। তো এদের মধ্যে একটা শ্রেণীকে আমরা বলে থাকি অ্যাসকোমাইকোটা, আর একটাকে আমরা বলি বেসিডিওমাইকোটা। কি বলি? বেসিডিওমাইকোটা বলে থাকি। ক্লিয়ার? তো অ্যাসকোমাইকাটার আরেকটা নাম খেয়াল করো, এটার নাম হচ্ছে স্যাক ফাঙ্গাস। আর বেসিডিওমাইকোটার আরেকটা নাম হচ্ছে ক্লাব ফাঙ্গাস। খুবই ইম্পর্টেন্ট যে স্যাক ফাঙ্গাস কোনটা, অ্যান্সার হবে অ্যাসকোমাইকোটা শ্রেণীর ছত্রাককে আমরা বলে থাকি স্যাক ফাঙ্গাস। আর ক্লাব ফাঙ্গাস কোনটা? বেসিডিওমাইকোটা শ্রেণীর ছত্রাককে আমরা বলে থাকি ক্লাব ফাঙ্গাস। মনে থাকবে জিনিসটা? তাহলে বেসিডিওমাইকোটা হচ্ছে ক্লাব, মনে রাখাও সহজ। ক্লাবের শেষে হচ্ছে ব আছে, আর বেসিডিওমাইকোটার শুরুতে হচ্ছে ব আছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন এই অ্যাসকোমাইকোটার মধ্যে যেই যৌন স্পোর তৈরি হয় সেটাই অ্যাসকাস্পোর, আর বেসিডিওমাইকোটার মধ্যে যেই যৌন স্পোর তৈরি হয় সেটা হচ্ছে বেসিডিওস্পোর। এই, আর কিছু না। ওকে, তাহলে আমরা আপাতত এই পর্যন্ত আমরা পড়লাম, এরপরে আমরা হচ্ছে প্রসিড করব। একটু খেয়াল করি, যখন, কি বললাম, যখন আমাদের ছত্রাকের যৌন প্রজনন হয়, সো সেই যৌন প্রজননের সময় একটা ঘটনা ঘটে। প্লাজমোগ্যামি হওয়ার কিছুক্ষণ পরে ক্যারিওগ্যামি হয়। আমরা জানি যে নিষেক প্রক্রিয়ায় মানুষের ক্ষেত্রে কি এরকম হয় যে প্লাজমোগ্যামি হয়ে একদিন দুই দিন পরে আমার নিউক্লিয়াস দুইটা মিলিত হচ্ছে? এরকম তো হয় না, একই সাথে হয়ে যায় সবকিছু। কিন্তু ছত্রাকের ক্ষেত্রে প্লাজমোগ্যামি হওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের ক্যারিওগ্যামিটা হবে।
তাহলে তুমি কোষটার অবস্থা চিন্তা করো, ধরো এই একটা কোষ, এই কোষের প্লাজমোগ্যামি হয়ে গেছে এবং তাদের মধ্যে দুইটা ভিন্ন ধরনের নিউক্লিয়াস অবস্থান করতেছে, একটা শুক্রাণুর নিউক্লিয়াস আর একটা ডিম্বাণুর নিউক্লিয়াস, তারা এখনো মিলিত হয় নাই। এই যে দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এটাকে আমরা বলে থাকি ডাইক্যারিওটিক। ডাইক্যারিওটিক দশা আমরা বলে থাকি। ডাই কথার মানে হচ্ছে দুই, আর ক্যারিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। এবার তুমি খেয়াল করো, দুইটা নিউক্লিয়াস তো এক ধরনের না, একটা শুক্রাণুর আর একটা হচ্ছে ডিম্বাণুর, এই জন্য এটাকে আমরা বলে থাকি হেটেরোক্যারিয়ন। হেটেরোক্যারিয়ন। হেটেরো কথার মানে কি রে? হেটেরো কথার মানে হচ্ছে ভিন্ন। হেটেরো কথার মানে হচ্ছে ভিন্ন প্রকৃতির, আর ক্যারিয়ন কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। বুঝতে পারলাম জিনিসটা? ওকে, এই কথাটা এখানে বলা হয়েছে যে আমাদের দুইটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস একই সাথে বিরাজ করতে পারে, সেটাকে বলা হয় ডাইক্যারিওটিক হাইফা, এবং একই সাথে বলা হয় হেটেরোক্যারিয়ন। কারণ দুইটা নিউক্লিয়াস থাকে, দুইটা আলাদা ধরনের নিউক্লিয়াস থাকে। কারণ কি? কারণ প্লাজমোগ্যামি হওয়ার কিছুক্ষণ পরে গিয়ে আমাদের ক্যারিওগ্যামিটা হয়। বুঝলাম কিনা আমাকে বলো। আমাদের বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা কিন্তু কভার করে ফেলছি। এবার আসো ছত্রাকের উপকারী প্রভাবের মধ্যে আমরা একটু দেখি। প্রথম কথা বলছে যে খাদ্য হিসেবে আমরা কোন কোন ছত্রাক ইউজ করে থাকি। মাশরুমের কথা বলছে, মোরেল আর ট্রফেল। আমার প্রথম টার্গেট এই তিনটা নাম মুখস্থ করা, যে মাশরুম, মোরেল, ট্রফেল, এই তিনটা নাম আমার মুখস্থ হয়েছে। এবার তুমি আসবে এক্সাম্পলের মধ্যে। যেমন আমাদের মেইনলি পরীক্ষায় আসে কোনগুলা মাশরুম টাইপের, এগারিকাস আর ভলভারিয়েলা, এই দুইটা হচ্ছে মাশরুম টাইপের। তাহলে প্রথমে বললাম যে কোন ছত্রাকগুলোকে আমি খেতে পারি, মাশরুম, মোরেল, ট্রফেল। মাশরুমের এক্সাম্পল কি? এগারিকাস আর হচ্ছে ভলভারিয়েলা। এই এগারিকাসের মধ্যে দুইটা মানে প্রজাতি আছে, একটা বিসপোরাস আর একটা হচ্ছে ক্যাম্পেস্ট্রিস। আমি কিভাবে মনে রাখতাম? আমি ক্যাম্পে গিয়ে বিষ খাই, ক্যাম্পে গিয়ে বিষ খাই, এটা হচ্ছে এগারিকাসের দুইটা প্রজাতি মনে রাখার কৌশল। ক্যাম্পে গিয়ে তুমি বিষ খাবা। ওকে, তাহলে বিসপোরাস আর হচ্ছে ক্যাম্পেস্ট্রিস, এরা সবজি হিসেবে ব্যবহৃত হয়, পুষ্টিগুণও কিন্তু উচ্চমানের হয়। ওষুধের কথাবার্তার মধ্যে আমরা আসি। আমরা জানি যে পেনিসিলিন নামক প্রথম যে অ্যান্টিবায়োটিক, সেটা আমরা পাইছি ছত্রাক থেকে। ছত্রাকের নাম ছিল পেনিসিলিয়াম। বলতো যে পেনিসিলিয়ামের অঙ্গজ প্রজনন হয় কিসের মাধ্যমে? পেনিসিলিয়ামের, আচ্ছা ওই পাশটা দেখা যায় না, আমি একটু তাহলে জুমটা ছোট করি, তাহলে দেখা যাবে। আমাকে একটু সময় দাও, আমি একটু ঠিক করতেছি জিনিসটা। ওকে, এখন দেখা যাচ্ছে? এখন আশা করি দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, ফাইন। এই কিরে, ভেগে যাস না, ঠিক আছে ভাই? এখন যতই কষ্ট হোক ভাই, ক্লাসগুলো একটু করে রাখ, দেখবি হচ্ছে পরবর্তীতে এই জিনিসগুলো খুবই ইজি লাগতেছে। নাহলে পরে যখন তোমার এডমিশন টাইম আসবে, তুমি এডমিশন টাইমে গিয়ে কুল কিনারাই করতে পারবা না। তুমি দেখবে এডমিশন টাইমে তুমি চুল ছিঁড়ে টাইম পাচ্ছ না, তুমি চুলই তুমি ছিঁড়তে থাকবা। এত এত চুল তোমার ছিঁড়বে, এত এত চুল তোমার পড়বে যে পড়ার তুমি সময় পাবা না। কারণ তুমি কত পড়া বুঝতে পারো। তুমি ধরো কোনো কিছুই এখন পড়তেছো না, ধরে নিলাম তুমি মানে পুণ্যবানের চূড়ান্ত লেভেলে আছো, তুমি বই টাচ করতেছো না। সো তুমি চিন্তা করতেছো এডমিশন টাইমে তো 3 মাস, তো মানে তুমি হিসাব করতেছো যে 3 মাস মানে 30 দিন যদি হয়, তাহলে 90 দিন, 90 দিনে আমার কয় সেকেন্ড মানে কয় ঘন্টা হয়, কয় সেকেন্ড হয়, কয় মিনিট হয়, এভাবে তুমি হিসাব করতেছো যে আমি 1 সেকেন্ডে একটা করে ইনফরমেশন যদি মনে রাখি, তাহলে বইটা আমি 10 বার রিভিশন দিয়ে ফেলবো। কচুটা হবে। ঠিক আছে, কি বললাম? কচুটা হবে। কারণ কি? কারণ কোন জিনিস তুমি যদি না বুঝে পড়ো, ওইটা তোমার মুখস্থ থাকবে না, এটা সম্ভব না। ঠিক আছে, এরকম টনটনা মুখস্থ করার মতো অবস্থা আসলে আমাদের নাই। এই জিনিসটা মেনে নাও। ঠিক আছে, যে বলে না তুমি তুমি মাইনে নাও, তোমারে দিয়ে হবে না। তুমি মাইনে নাও, তোমারে দিয়ে হবে না। সো এখন থেকে একটু সিরিয়াসলি পড়ো ভাই, ক্লাসগুলো একটু কর, যত কষ্টই হোক, যত কষ্টই হোক ভাই, আমরা ক্লাসগুলো করি, আমরা ক্লাস করব, আমরা পড়বো, ভুলবো, ভোলার পরে আবার রিভিশন দিতে হবে। এই জিনিসগুলো খুবই কমন।
ঠিক আছে, শুধু শুধু তুমি 1 লাখের মধ্যে থেকে তুমি 5,000-এর মধ্যে মানে ধাম করে আসমান থেকে নাজিল হবা, এমনটা হবে না। তুমি একাডেমিক লেভেল থেকে যারা এখন পর্যন্ত মানে পড়াশোনা করতেছে, সিরিয়াস আছে, এডমিশন টাইমে গিয়ে সিরিয়াস থাকবে, তারাই হচ্ছে 5,000-এর মধ্যে থাকবে। অলরেডি সিট 280 কমে গেছে, রাইট? তো 280 সিট আমরা ওদেরকে সাহস দেওয়ার জন্য বলতেছি তেমন কিছু না, কিন্তু এটা আসলে অনেক কিছু। 280টা সিট অনেকখানি ম্যাটার করে। তোমার ক্ষেত্রে সিট আরো কমতে পারে, কম্পিটিশন আরো বাড়বে। এইচএসসি থেকেই তুমি ছিটকে যাবা। আমি বললাম তো, তুমি পড়াশোনা করতেছো না মানে তুমি এইচএসসি থেকেই তুমি ছিটকে যাবা। তোমার এ প্লাস থাকবে না, তোমার মার্ক কাটা যাবে। আর 0.25 মার্কের জন্য মানুষের চান্স হয় না। 0.25 মার্কের জন্য মানুষের স্বপ্ন মিস যায়, একদম মিস। ঠিক আছে, কিসের কি? তুমি কই আছো ভাই? তাহলে পড়াশোনা করো, যত কষ্টই হোক ক্লাসগুলা করো। ধরে ধরে আমরা আরটিডিএস এ দুরন্ত প্রেয়ার 6.0 তে আমরা মানে পড়াই দিচ্ছি তোমাদের। এটা আসলে তোমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। ঠিক আছে, এটা তোমাদের জাস্ট আমি মোটিভেট করার জন্য বললাম। আমি তোমাকে রিমাইন্ডার দিলাম যে তোমার পড়াশোনাটা করা উচিত। এটা একটা রিমাইন্ডার, তোমার জন্য একটা রেড অ্যালার্ম এটা। ওকে, ঠিক আছে, রিভিশন দিতে হবে। এই যে সুন্দর একটা কথা বলছে ইসরাত, যে কোয়েশ্চেন সলভ করো, ভেরি গুড, এটা খুবই ভালো একটা টেকনিক। এবং তোমার যদি এরকম একটা মানুষ তোমার বাসায় থাকে যে তোমার পড়া ধরবে, তাকে দিয়ে তুমি পড়া ধরাবা। তুমি তাকে বলবা যে এই লাইন থেকে মানে দাগানো লাইনগুলো থেকে তুমি আমাকে প্রশ্ন করো। তোমাকে প্রশ্ন করলে তুমি ধামধাম করে অ্যান্সার দিয়ে থাকবা, যেটা তুমি পারবা না সঙ্গে সঙ্গে ওকে বলে দিতে বলবা। তোমার বাসার মা হতে পারে, আহ মা হতে পারে, এটা বাবা হতে পারে, তোমার ভাই বোন হতে পারে, তোমার বন্ধু হতে পারে। ঠিক আছে, এই আকাম কুকামের জন্য বন্ধু বানায় না, সুকামের জন্য বন্ধুরা বানাও। যে বন্ধুরা তোমাকে প্রশ্ন ধরবে, তুমিও তাকে প্রশ্ন ধরবা। ক্লিয়ার? বুঝতে পারছি? এভাবে প্রশ্নের মধ্যে জিনিসটাকে নিয়ে আসো, গ্যামিফিকেশন করো। ঠিক আছে, গেমিফিকেশন মানে কি? গেমের মধ্যে নিয়ে আসা পড়াটাকে। এটা করতে হবে, নাইলে হবে না ভাই। যুগ অনেক আগাই গেছে, রিসোর্স অনেক বাড়ছে, এবং সবার হাতে সব ধরনের রিসোর্স আছে। একটা গ্রামের ছেলে সেই রিসোর্সটা ইউজ করে সুন্দর মতো চান্স পেয়ে যাবে। তুমি শহরে বসে তুমি এই করছো ওই করছো, ওথায় মানে সেথায় গেছো এথায় গেছো, এগুলো করে আর চান্স হবে না। ওকে, হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এবার আসি আমরা ওষুধ তৈরির মধ্যে আমরা একটু আসি, যে পেনিসিলিনটা কেউ আবার মেইনটেইন করিস না, ঠিক আছে? একটু বড় ভাই, মানে আমি তোমাদের লেভেলটা পার হয়ে আসছি তো, এবং অনেকখানি বছর কেটে গেছে। তোমাদের সাথে আমার ডিস্টেন্স তো প্রায় 10 বছরের, এইচএস 16 আমি। তো সেই হিসাবে একটু বললাম আর কি, এগুলাকে আবার জ্ঞান দিতেছে ভাই এরকম মনে করার কোনো কারণ নাই। যদিও জ্ঞান দিচ্ছি, কারণ কি এগুলো সুজ্ঞান। ওকে, তো মাথায় রেখো এগুলা। তাহলে এবার আসি যে পেনিসিলিন, এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা আমরা পেনিসিলিয়াম থেকে পাই। এরপরে আমাদের আছে একটা ক্লেভিসেপস পুরপুরিয়া, পুরপুরিয়া না আসলে পারপুরিয়া আমরা বলে থাকি, এটা পুরপুরিয়া বলতে পারো, বলতে কোনো সমস্যা হবে না, তোমাকে কেউ ধরবে না। ক্লেভিসেপস পুরপুরিয়া, এই ক্লেভিসেপস পুরপুরিয়া ছত্রাক থেকে আমরা পাইছি এরগট। এরগট না আসলে আর্গট। এই আর্গটটা কোথায় ব্যবহৃত হয়েছে? সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহৃত হয়। সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহৃত হয় ক্লেভিসেপস পারপুরিয়া, মনে যেন থাকে এটার মধ্যে এরগট থাকে। তারপরে ধরো তোমার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হলো, তোমার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হলো, তো সেটার ওষুধ হচ্ছে সাইক্লোস্পোরিন। অঙ্গ ট্রান্সপ্ল্যান্টের ওষুধ হচ্ছে সাইক্লোস্পোরিন। ঠিক আছে, সাইক্লোস্পোরিন এটা অনেকবার দিতে হয়, সাইকেলে সাইকেলে দিতে হয়, ধাপে ধাপে দিতে হয়। এভাবে মনে রাখবা যে সাইকেলে সাইকেলে দিতে হয়, ধাপে ধাপে দিতে হয়। এই জন্য নাম হচ্ছে কোনটা? সাইক্লোস্পোরিন। এখন তোমার পড়তে পড়তে ধরো হাঁটু ব্যথা হয়ে গেছে, তোমার বাতের ব্যথা বা আর্থ্রাইটিস হয়েছে, জয়েন্ট ব্যথা হয়েছে, তখন সেখানে আমরা ইউজ করছি অ্যাসপারজিলাস। কি করলাম? অ্যাসপারজিলাস। কারণ এখান থেকে আমরা স্টেরয়েড পাই, স্টেরয়েডটা ব্যথানাশক ওষুধ। ওকে, তাহলে এই ওষুধের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু পরেই জিজ্ঞাসা করব, দেখি তোরা পারিস কিনা। হ্যালুসিনোজেনিক ওষুধ, ধরো তুমি হচ্ছে বাসের মধ্যে বসে পড়াশোনা করতেছো, ধাম করে তোমাকে তোমার মুখে একটা স্প্রে করলো, অথবা হচ্ছে মুখে একটু কাপড় দিয়ে চেপে ধরলো, তুমি অজ্ঞান হয়ে গেলা, অথবা তুমি উল্টো পাল্টা দেখা শুরু করলা, হ্যালোসিনোজেন। তাহলে হ্যালুসিনোজেন হিসেবে ম্যাজিক মাশরুম ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা দিয়ে ম্যাজিক মাশরুম, এটার মধ্যে দুইটা উপাদান থাকে, একটা সিলোসাবিন আর একটা হচ্ছে সিলোসিন। সিলোসিনটা বেশি ইম্পর্টেন্ট, সিলোসেবিন আর হচ্ছে সিলোসিন, এরা ম্যাজিক মাশরুমের মধ্যে পাওয়া যায়, হ্যালুসিনোজেন হিসেবে কাজ করে থাকে। এবার আসো আসল মজা। মজা হচ্ছে স্যাকারোমাইসিস, একটু খেয়াল করো। স্যাকারো কথাটা আসছে হচ্ছে স্যাকারিন, আমরা মনে রাখবো। স্যাকারিন কি? স্যাকারিন হচ্ছে চিনির চাইতে অনেক অনেক গুণ মিষ্টি একটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, তো এই স্যাকারোমাইসিস মানে সেরেভিসিয়াই, আমরা স্যাকারোমাইসিস ছত্রাকের কথা অলরেডি পড়ছিলাম অঙ্গজ প্রজননের মধ্যে। বিভাজন আর কুড়ি সৃষ্টিতে আমাদের ইস্ট ছিল, ইস্ট আর স্যাকারোমাইসিস। তো এই স্যাকারোমাইসিস ছত্রাক অনেক উপকারী একটা ছত্রাক।
সেখান থেকে আমরা জৈব অ্যাসিড পাই, আমরা এখান থেকে এনজাইম পাই। আরো নিচে অনেকগুলা ব্যাপার আছে, মৌলিক গবেষণায় ব্যবহার করা হচ্ছে, ভিটামিন তৈরিতে ব্যবহার করা হয়, গ্লিসারিন তৈরিতে ব্যবহার করা হয়, তারপরে পাউরুটি কেক তৈরিতে ব্যবহার করা হয়, মদ তৈরিতে ব্যবহার করা হয়, এবং রস থেকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি করা হচ্ছে। তাহলে এটা আমি কেন বললাম, ধরো তোমার ছত্রাকের একটা উপকারী ভূমিকা আছে, যে অ্যালকোহল তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়, তোমার মাথায় আসতেছে না, তুমি স্যাকারোমাইসিস দাগায় আসতে পারো, তাহলে তোমার অ্যান্সারটা হয়তোবা মানে 70% মতো কনফার্ম থাকো অ্যান্সারটা ঠিক হবে। কারণ স্যাকারোমাইসিস আমরা অনেক মানে বহুল ভাবে ব্যবহৃত একটা ছত্রাক, উপকারী ভূমিকা অনেক বেশি স্যাকারোমাইসিসের, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের উপকারী ছত্রাক স্যাকারোমাইসিস, এটা যেন মনে থাকে, একসাথে আমি বলে দিলাম। এরপরে দেখো, এই জৈব অ্যাসিড থেকে, এখান থেকে আমরা অ্যাসপারজিলাস ছত্রাক থেকে এটা তৈরি করতে পারি, এবং স্যাকারোমাইসিসের মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমের নাম ইনভার্টেজ। সেই এনজাইমটার নাম কি? এনজাইম নাম হচ্ছে ইনভার্টেজ, মনে থাকবে জিনিসটা। ওকে, এবার আসি আমরা পরিবেশ সংরক্ষণের ব্যাপার আসি। ধরো পরিবেশে তুমি ময়লা ফেলে উড়াই দিছো, এখন ময়লাটাকে তো আমার ডিকম্পোজ করতে হবে, ময়লাটাকে কি করতে হবে? ডিকম্পোজ করতে হবে। এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে বায়ো রিমেডিয়েশন। বায়ো রিমেডিয়েশন। রিমেডিয়েশন মানে কি? রিমেডিয়েশন কথা আসছে হচ্ছে রেমেডি থেকে, রেমেডি কথার মানে হচ্ছে প্রতিকার, ময়লা থেকে আমি প্রতিকার চাই, ইউজ করব ছত্রাক। তারপরে দেখো হরমোন, জিবেরেলা, এই জিবেরেলা ছত্রাক থেকে আমরা একটা হরমোন পাই যেটার নাম জিবেরেলিন হরমোন। ওকে, জিব্রাইল হরমোন, জিবেরেলিন হরমোন। তো এই হরমোনটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হরমোন। মানুষের যেরকম গ্রোথ হরমোন আছে উদ্ভিদের বৃদ্ধির জন্য, সেরকম আছে হচ্ছে জিবেরেলিন হরমোন, মনে থাকবে। তাহলে সবাই একটু আমাকে অ্যান্সার দাও তো, যে সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ বন্ধ করতে আমরা কোন ছত্রাক ব্যবহার করি? এদের থেকে তৈরি অ্যালকোহল কি মিষ্টি? অ্যালকোহল তো মিষ্টি হওয়ার কথা না রে, অ্যালকোহল তো আমি কখনো টেস্ট করি নাই। অ্যালকোহলের একটা ফোঁটা তুমি যদি পান করো, তাহলে মুসলিম হিসেবে তোমার এটা বিশ্বাস রাখতে হবে, হাসরের ময়দানে তুমি পানি পাবা না। বিশাল একটা ব্যাপার স্যাপার, তাই না? তাহলে টাচ করা যাবে না। তো যাই হোক, অ্যালকোহল মিষ্টি হওয়ার কথা না, অ্যালকোহলটা মনে হয় একটু মানে কঠিন স্বাদ বিশিষ্ট হওয়ার কথা, নট শিওর। যাই হোক, কিন্তু অ্যালকোহল মিষ্টি হয় না, আই থিঙ্ক, জানি না এটা কেমন হয়। ইয়েস, ক্ল্যাভিসেস পুরপুরিয়া, তাই না? পুরপুর। ওকে, ভেরি গুড, পুরপুর। সবাই লিখছো পুরপুর, দেখে সুন্দর লাগতেছে। তোমরা পি লিখলে আমি বুঝতাম তুমি পুরপুরিয়াই বুঝাচ্ছ, আসলে পারপুরিয়া হবে। যাই হোক, এবার আসি আমরা জৈব অ্যাসিড আমরা পেনিসিলিয়াম থেকেও তৈরি করতে পারি, কিছু জৈব অ্যাসিডের নাম দেয়া আছে, মনে রাখার কোনো দরকার নাই। এবার আসো খাদ্যদ্রব্য পচন। আমাদের খাবার যে পচে যায় এটার জন্য মেইনলি ছত্রাক এবং ব্যাকটেরিয়া দায়ী। আমাদের খাবার যে পচে যায় এটার জন্য মেইনলি কে কে দায়ী? ছত্রাক আর ব্যাকটেরিয়া দায়ী। কোন কোন ছত্রাক একটু খেয়াল করি, অ্যাসপারজিলাস এবং আরেকটা হচ্ছে পেনিসিলিন। একটু আগে তুমি দেখে আসছো যে এই অ্যাসপারজিলাস থেকে আমরা জৈব অ্যাসিড তৈরি করে থাকি, ঠিক আছে? এই অ্যাসপারজিলাস এবং পেনিসিলিন আমাদের খাবারটাকে নষ্ট করার জন্য দায়ী। এবং একটা টক্সিন আছে যেটার নাম অ্যাসপারজিলাস ফ্লেভাস। আমি কিভাবে মনে রাখতাম? যে খাবারের ফ্লেভারটা নষ্ট করে ফেলে ছত্রাক, তাহলে ফ্লেভাস ফ্লেভারটাকে নষ্ট করে ফেলে, এটা একটা মাইকোটক্সিন। মাইকো কথার মানে ছত্রাক, টক্সিন মানে বিষ, এটা ছত্রাকের বিষ। এবার আসি উদ্ভিদের রোগের ক্ষেত্রে, আমরা একটু আসি যে আমাদের যেই ধানের বাদামি রোগ, ধানের বাদামি রোগ এটা একটা ছত্রাক জনিত রোগ, এর জন্য দায়ী হেলমিনথোস্পোরাম অরাইজি। আমরা জানি যে ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটাইভা, সো এটার জন্য দায়ী যে ছত্রাকটা হেলমিনথোস্পোরাম অরাইজি, এটা হচ্ছে ছত্রাকের নাম। আর আলুর বিলম্বিত ধসা বা লেট ব্লাইটের জন্য দায়ী ফাইটোফথোরা ইনফেস্টেন্স। আমরা অলরেডি দেখে আসছিলাম যে ফাইটোফথোরা একটা পরজীবী ছত্রাক, এজন্য এদের হাইফাকে কি বলা হয়? সবাই একটু কমেন্টে জানাও যে আমাদের ফাইটোফথোরার হাইফাকে কি বলে থাকি আমরা, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই ফেলো। ওকে, এবার আসো প্রাণীর রোগ সৃষ্টিতে। প্রাণীর ক্ষেত্রে রোগ সৃষ্টির মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মাইক্রোস্পোরিয়াম। মাইক্রো কথার মানে কিন্তু ছোট, ছোট ছোট ছত্রাক তারা মানুষের মাথায় টাক সৃষ্টি করে, ঠিক আছে? তাহলে ছোট ছোট ছত্রাক মানে মাইক্রোস্পোরিয়াম, তারা মানুষের মাথায় টাক সৃষ্টি করে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? বুঝলাম? ওকে, কি জিজ্ঞেস করলাম যে আমাদের ফাইটোফথোরার যে হাইফা থাকে সেই হাইফাটাকে আমরা কি বলে থাকি? আমরা তো জানি এটা একটা পরজীবী ছত্রাক, এরা আলুর কি তৈরি করে? এরা আলুর বিলম্বিত ধসা রোগের জন্য হচ্ছে দায়ী। ওকে, কি বলা হয়? না না না, হয় নাই। এটার অ্যান্সার দাও, একটু বুঝে শুনে অ্যান্সার দাও, ঠিক আছে? এটা অ্যান্সার আমি তাহলে পরে বলবো, এখন বলবো না।
এবার আসো কাগজ বিনষ্টীকরণ। খেয়াল করো, কাগজকে আমরা বলে থাকি পেপার, কাগজকে আমরা কি বলে থাকি? পেপার। কিন্তু আজকে থেকে পেপার বলবো না, আজকে থেকে বলবো পেফার। কি বলবো? আজকে থেকে বলবো হচ্ছে পেফার। এখন পেফার কেন বললাম? পিতে পেনিসিলিয়াম, এতে অল্টারনারিয়া, এফে হচ্ছে ফিউজারিয়াম। তাহলে এই পেফার কাগজ নষ্ট করে। মনে থাকবে জিনিসটা? ভেরি গুড। হস্টোরিয়াম যে লিখছো সে হচ্ছে কারেক্ট। পরিবেশ থেকে পুষ্টি শোষণ করে যে হাইফা সেটা হচ্ছে রাইজয়েড, কিন্তু পরজীবী ছত্রাকের হাইফাকে আমরা বলবো কোনটা? হস্টোরিয়াম। ঠিক আছে, হস্টোরিয়াম কি করে? হস্টোরিয়াম কষ্ট দেয়, হস্ট কষ্ট। তারা মানে পোষক দেহটাকে কষ্ট দেয়, তারা তো পরজীবী, এই জন্য পোষক দেহ কষ্ট পায়, তাহলে হস্ট কষ্ট। ওকে, এবার আসি চামড়া। চামড়ার ক্ষেত্রে আমাদের অ্যাসপারজিলাস, এই চামড়া এবং কাপড়ের উপর যে চিতি পড়ে অথবা ছোট ছোট যে দাগ পড়ে, অনেকদিন দেখবা যে এই দাগগুলোর জন্য দায়ী কোনটা? অ্যাসপারজিলাস নামক ছত্রাক। অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, দেখছো অ্যাসপারজিলাস একটা বাজে ছত্রাক, ঠিক আছে, তার অনেক বদনাম, সে অনেক কিছু করে, সব অপকারী ভূমিকা। তো অ্যাসপারজিলাস এই ফিউনিগেটাস এটা হাঁস মুরগির গর্ভপাত বা অ্যাবর্শন ঘটায়। গর্ভপাত বা অ্যাবর্শন মানে কি? ভ্রূণ যদি মায়ের দেহে থাকা অবস্থাতেই মারা যায় তখন সেটাকে আমরা বলে থাকি গর্ভপাত বা অ্যাবর্শন। ঠিক আছে, সেটাকে আমরা কি বলে থাকি? গর্ভপাত বা অ্যাবর্শন বলে থাকি। অ্যাসপারজিলাস ফিউনিগেটাসের জন্য হাঁস মুরগির গর্ভপাত হয়ে থাকে। আমরা আগেরবার পড়ছিলাম মাইক্রোস্পোরিয়াম, মাইক্রো মানে ছোট, ছোট ছোট ছত্রাক মাথার মধ্যে টাক ফালায়, আর তারা কিন্তু কুকুর ঘোড়ার ক্ষেত্রে চর্মরোগ সৃষ্টি করতে পারে। স্যাপ্রোলেগনিয়া, তাহলে স্যাপ্রোলেগনিয়াটা স্যামন মাছের রোগ সৃষ্টি করে। স্যাপ্রোলেগনিয়া স্যামন মাছের রোগ, দেখো মাছের স্যামন রোগ সৃষ্টি করে, মাছের স্যামন রোগ সৃষ্টি করে থাকে। এবার আসো মানুষের রোগ সৃষ্টি। তো ছত্রাকের দ্বারা মানুষের অনেক অনেক চর্মরোগ হয়ে থাকে, এদের মধ্যে একটা হচ্ছে দাঁত রোগ। মানে তোমরা হয়তোবা দেখবা যে ওরে মজার চুলকানি, ওরে মজার খাউজানি, কি কি চুলকানি হয়, চুলকাইতে চুলকাইতে লাল পানি বের করে ফেলাই, এরকম চটকদার বিজ্ঞাপন তোমরা অবশ্য শুনছো আশা করি, রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে এগুলা দেখবা, শুনতেই পাচ্ছ তুমি, যে এক মলমে কার্যসিদ্ধি। ঠিক আছে, আপনার চুলকানি খাউজানি সব আসমানে উড়ে যাবে, এই হচ্ছে বিজ্ঞাপনের ব্যাপার স্যাপার। তো এই যে দাঁত রোগের জন্য দায়ী কিন্তু ছত্রাক। তো দাঁত রোগের জন্য দায়ী ছত্রাক হচ্ছে তিনটা, মনে রাখবো আমরা, টেম দিয়ে আমরা মনে রাখবো। টেম, টিতে হচ্ছে আমার ট্রাইকোফাইটন। কি বললাম? টিতে কি? টিতে হচ্ছে ট্রাইকোফাইটন। ইতে হচ্ছে আমার এপিডার্মোফাইটন, এপিডার্মোফাইটন, ক্লিয়ার? আর এম এ হচ্ছে মাইক্রোস্পোরিয়াম, মাইক্রোস্পোরিয়াম। এই ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন এবং মাইক্রোস্পোরিয়াম এরা তিনটা দাঁত রোগ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, ওরে মজার চুলকানি, ওরে মজার খাউজানি, এটার জন্য দায়ী হচ্ছে দাঁত রোগ এই তিনটা ছত্রাক, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন আর মাইক্রোস্পোরিয়াম। আমরা টেম দিয়ে আমরা জিনিসটা মনে রাখবো, অথবা মেট দিয়েও মনে রাখতে পারো, মেট দেখা করা, মেট দিয়ে আমরা মনে রাখতে পারি। ওকে, বুঝতে পারলাম জিনিসটা? ওকে, তারপরে দেখো ব্রোঙ্কোমাইকোসিস। ব্রোঙ্কো কথা কিসের সাথে সম্পর্কিত? আমরা জানি যে ব্রোঙ্কো কথাটা ব্রঙ্কাস মানে শ্বাসনালীর সাথে সম্পর্কিত, তাই না? শ্বাসনালী তো আসলে ট্রাকিয়া, আমাদের শ্বসন তন্ত্রটা সম্পর্কে, শ্বসন তন্ত্রের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের শ্বসন তন্ত্রে রোগ হয় ব্রঙ্কোমাইকোসিস, এটার জন্য দায়ী হচ্ছে অ্যাপসিডিয়া নামক ছত্রাক। কোনটা? আমাদের অ্যাপসিডিয়া নামক ছত্রাক। অ্যাপসিডিয়া নামক ছত্রাক শ্বসন তন্ত্রে রোগ সৃষ্টি করে, যেটার নাম হচ্ছে ব্রঙ্কোমাইকোসিস। মনে থাকবে জিনিসটা? অনেক সময় দেখবা যে মুখের ভেতরে সাদা সাদা দাগ সৃষ্টি হয়েছে, তো এটাও এক ধরনের ছত্রাকজনিত চর্মরোগ হতে পারে, ছত্রাকজনিত রোগ হতে পারে এই মুখের ভেতরে সাদা সাদা স্তর। এটা হয়ে থাকে ক্যান্ডিডা অ্যালবিকেন্স নামক ছত্রাকের আক্রমণে। ওকে, আমি একটু প্রশ্ন করব, প্রশ্ন করলে দেখবা এই জিনিসগুলা আমাদের মাথার মধ্যে হচ্ছে ঢুকে গেছে। ওকে, এটাকে বলে থাকি আমরা ক্যান্ডিডিয়াসিস। তাহলে সবাই একটু আমাকে এখন কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হয়ে যাও। আমি যদি বলি যে কোন ধরনের ছত্রাক হিস্টোপ্লাজমোসিস সৃষ্টি করে, কোন ধরনের ছত্রাক হিস্টোপ্লাজমোসিস সৃষ্টি করে, সবাই ঝটপট কমেন্টের অ্যান্সার দিবা, ঝটপট কমেন্টের অ্যান্সার দিবা আমাকে। কোন ধরনের ছত্রাক হিস্টোপ্লাজমোসিস সৃষ্টি করে? দ্রুত একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ভেরি গুড। কোনটা? না, ভেরি গুড কেন বললাম? তো এখন অ্যান্সারই দিস নেই। তাড়াতাড়ি বলো যে কোন ধরনের ছত্রাক হিস্টোপ্লাজমোসিস রোগ সৃষ্টি করে। আমরা কয়েকটা জিনিস এখানে পড়বো। এরপরে দেখো মাছের রোগ তো আমরা অলরেডি পড়ছি, যে স্যাপ্রোলেগনিয়া মাছের স্যামন রোগ কিংবা কার্প জাতীয় মাছের রোগ সৃষ্টি করে, এটা আমরা অলরেডি জানি। ওকে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হিস্টোপ্লাজমা হিস্টোপ্লাজমোসিস সৃষ্টি করে,
ঠিক আছে, হিস্টোপ্লাজমা কি সৃষ্টি করবে? হিস্টোপ্লাজমোসিস সৃষ্টি করে থাকে। আমরা জানি এদের মধ্যে ডাইমরফিজম দেখা যায়। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে মাটিতে এই হিস্টোপ্লাজমার কোন ধরনের গঠন দেখা যায়, সূত্রাকৃতির গঠন নাকি গোলাকৃতির গঠন? মাটিতে আমাদের এই হিস্টোপ্লাজমার কোন ধরনের গঠন দেখতে পাওয়া যায়, সূত্রাকৃতির নাকি গোলাকৃতির? সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও প্লিজ। ওকে ফাইন, এবার আসি আমরা ছত্রাকের কয়েকটা বৈশিষ্ট্য আমরা এখন পড়বো, একটু খেয়াল করি। ছত্রাকের কিছু বৈশিষ্ট্য উদ্ভিদের সাথে মিলে, আবার কিছু বৈশিষ্ট্য প্রাণীর সাথে মিলে। আমরা প্রাণীর গুলো আগে পড়বো, একটু খেয়াল করি। দেখো, ছত্রাক তো ক্লোরোফিল বিহীন, তাহলে মানুষেরও তো ক্লোরোফিল নাই, মিলে গেল। 2 নাম্বারটা, আমরা কিন্তু কি, আমরা তো অবশ্যই পরভোজী, মানে আমরা তো আসলে স্বভোজী না। আমরা কি নিজে তো খাদ্য উৎপাদন করে আবার ঘাসলতা পাতা খেতে পারি না। আমরা কি খাই? আমরা পরভোজী, আরেকজনের উপর নির্ভর করে আমাদের বেঁচে থাকতে হয়। সো আমাদের ছত্রাকটাও কিন্তু পরভোজী অথবা পরনির্ভর। অবশ্য ছত্রাক মৃতভোজীও হয়ে থাকে। এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, প্রাণীদেহের সঞ্চিত খাদ্যও কিন্তু গ্লাইকোজেন। আমরা জানি যে কোষ ঝিল্লিতে কোলেস্টেরল পাওয়া যায় শুধুমাত্র প্রাণীর দেহে। আমরা কিন্তু উদ্ভিদের কোষ ঝিল্লিতে কখনো কোলেস্টেরল পাবো না, শুধুমাত্র প্রাণীর কোষ ঝিল্লির মধ্যেই কিন্তু কোলেস্টেরল পাওয়া যায়। এজন্য ছত্রাকের কোষ ঝিল্লি কিন্তু আর্গোস্টেরল সমৃদ্ধ, যেটা ছত্রাকের কোষ ঝিল্লির প্রধান উপাদান প্রাণী জগতের সাথে মিলে যাচ্ছে। আর 5 নাম্বারটা খেয়াল করো, আর্থ্রোপোডা পর্ব। আর্থ্রোপোডা যেই পর্বটা আছে, এই পর্বটা হচ্ছে পতঙ্গদের পর্ব। তো আমরা জানি যে ঘাসফড়িং হচ্ছে একটা পতঙ্গ যার দেহের কিন্তু কাইটিনময় বহিকঙ্কাল থাকে। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। এটাও কিন্তু আমাদের প্রাণীর সাথে মিলে যাচ্ছে। বুঝতে পারলাম? এবার আসি আমাদের কিছু ছত্রাকের বিশেষ গঠন। আমি জানি যে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে নাকি সেটা বিলুপ্ত হয় না। কি অদ্ভুত আলাপ! তাহলে ছত্রাকের মাইটোসিসের সময় নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে না, এর স্পিন্ডল যন্ত্রটা নিউক্লিয়াসের ভেতরেই তৈরি হয়। আমরা কি জানি, ধরো এটা যদি একটা কোষ হয়, কোষের মধ্যে তো এরকম নিউক্লিয়াস থাকে, রাইট? সো আমরা জানি যে নিউক্লিয়ার মেমব্রেনটা যখন বিলুপ্ত হয়ে যায় তখন এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। কিন্তু ছত্রাকের দেখো, এই নিউক্লিয়াসের মধ্যেই নাকি স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয়। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে অদ্ভুত আলাপ। ছত্রাক তো প্রকৃত কোষী বা ইউক্যারিওট। তো আমরা জানি যে প্রকৃত কোষের যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে আমরা হিস্টোন প্রোটিন অনেক বেশি পরিমাণে পাই, কিন্তু ছত্রাকের হিস্টোন প্রোটিনের পরিমাণটা কম। ছত্রাকের ক্রোমোজোমে খুব অল্প পরিমাণে হিস্টোন প্রোটিন থাকে। আমাদের প্রাণীদের মধ্যে সেন্ট্রিওল পাওয়া যায়, এই সেন্ট্রিওলটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, কিন্তু ছত্রাকে কিন্তু এই সেন্ট্রিওলটা থাকে না। ঠিক আছে, ছত্রাকের মধ্যে কি থাকবে না? সেন্ট্রিওলটা থাকে না। তাহলে আমরা ছত্রাকের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক গুলো একবার একটু রিক্যাপ করি। প্রথম কথা, এদের মাইটোসিসের সময় নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হবে না, এই জন্য স্পিন্ডল যন্ত্র নিউক্লিয়াসের মধ্যেই তৈরি হবে। এদের কোনো সেন্ট্রিওল নাই কিন্তু। ঠিক আছে, এদের কোনো কি নাই? এদের কোনো সেন্ট্রিওল নাই, এবং হিস্টোন প্রোটিনের সংখ্যা খুবই কম। এগুলো হচ্ছে আমাদের ছত্রাকের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, মনে যেন থাকে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ছত্রাকের ক্রোমোজোমে অল্প পরিমাণ হিস্টোন থাকে, ছত্রাকের ক্রোমোজোমে অল্প পরিমাণ হিস্টোন থাকে এবং এদের নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়, এই দুইটা কথার মধ্যে ট্রু কোনটা, ফলস কোনটা, নাকি দুইটাই ফলস? আমাকে একটু জানাও। যে যদি বলি দুইটা কথা, যে ছত্রাকের ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন কম থাকে এবং তাদের নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়, এদের মধ্যে সত্য কোনটা, মিথ্যা কোনটা? ঠিক আছে, এটা আমাকে একটু জানাও। ওকে ফাইন, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে অ্যাগারিকাস নিয়ে। আমরা চলে আসি আমাদের অ্যাগারিকাস, এটাই আমরা মেইনলি দেখে থাকি, এটাকে আমরা ব্যাঙের ছাতা বা মাশরুম হিসেবে জেনে থাকি। এই অ্যাগারিকাসের ক্লাসটা আমাদের মনে রাখতে হবে, যে ক্লাসটা হচ্ছে বেসিডিওমাইসিটিস। আমরা জানি যে বেসিডিওমাইকোটা শ্রেণীর যেই ছত্রাক, ঠিক আছে, মানে বেসিডিওমাইসিটিস শ্রেণীর যেই ছত্রাক, এগুলোকে আমরা কি ফাঙ্গাস বলে থাকি, স্যাক ফাঙ্গাস নাকি ক্ল্যাপ ফাঙ্গাস? ভেরি গুড, প্রথমটা ট্রু, পরেরটা হচ্ছে ফলস। রাইট, ভেরি গুড, পারছি আমরা তাইলে। আচ্ছা, তাহলে তোমরা একটু আমাকে বলো যে বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাককে আমরা কি বলবো, স্যাক ফাঙ্গাস নাকি ক্ল্যাপ ফাঙ্গাস? দ্রুত বলো আমাকে, এটা কি স্যাক ফাঙ্গাস নাকি ক্ল্যাপ ফাঙ্গাস? এখন আমরা এই ব্যাঙের ছাতার কিছু গঠন নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট কিছু আলোচনা থাকবে এটা। আমরা একটু খেয়াল করি, নোটের মধ্যে একটু আমরা যাই।
আমরা একটু ছত্রাক আঁকার চেষ্টা করব। এটা হচ্ছে মাটি, মাটির নিচে আমরা জানি যে ছত্রাকের সূত্রাকার প্রধান দেহ হচ্ছে এই মাইসেলিয়াম। ছত্রাকের সূত্রাকার এটা হচ্ছে প্রধান দেহ, প্রধান দেহ যেটা হচ্ছে আমাদের মাইসেলিয়াম, মাইসেলিয়াম। আর উপরে যে অংশটা তৈরি হয় এটাকে আমরা বলে থাকি হচ্ছে জনন অংশ অথবা ফ্রুট বডি। এটাকে কি বলে থাকি? এটা হচ্ছে ছত্রাকের জনন অংশ, জনন অংশ অথবা ফ্রুট বডি। সবাই একটা হোলোকার্পিক ছত্রাকের নাম বলো, সবাই একটা হোলোকার্পিক ছত্রাকের নাম একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। ওকে, বেসিডিওমাইসিটিস হচ্ছে ক্ল্যাপ ফাঙ্গাস, ভেরি গুড। আর অ্যাসকোমাইসিটিস বললে সেটা স্যাক ফাঙ্গাস। ওকে, তাহলে এই জনন অংশ বা ফ্রুট বডির মধ্যে কয়েকটা অংশ থাকে। দেখো, এই কাণ্ডের মতো অংশটাকে আমরা বলে থাকি স্টাইপ। কি বলবো আমরা? স্টাইপ বলবো। স্টাইপের মাথায় এইরকম গোলাকৃতির একটা গঠন থাকে, এটাকে বলা হয় অ্যানুলাস। তাহলে অ্যানুলাসটা থাকে হচ্ছে স্টাইপের একটা পার্ট, এবং স্টাইপের উপরে এরকম গোলাকার একটা গঠন তৈরি করে তারা মূলত থাকে। এরপরে দেখো, আমাদের এই যে উপরের অংশটা, এই উপরের অংশ, এই যে উপরের অংশটা, এই উপরের অংশে একটা আবরণ থাকে। এই আবরণটাকে বলা হয় গিল অথবা ল্যামেলি। কি বলা হয়? গিল অথবা ল্যামেলি, গিল অথবা ল্যামেলি। আমরা মনে রাখবো যে এই গিল অথবা ল্যামেলি এরা অনেকটা পর্দার মতো একটা গঠন, এবং এই গিল অথবা ল্যামেলির মধ্যে আমার এরকম কিছু গদাকৃতির গঠন সৃষ্টি হয়। এখানে সৃষ্টি হয় কয়েকটা স্পোর, এই স্পোর গুলাকে বলে থাকি আমরা বেসিডিও স্পোর, বেসিডিও স্পোর। এই বেসিডিও স্পোর থেকেই কিন্তু ছত্রাকের যৌন প্রজননটা হয়ে থাকে। বেসিডিও স্পোরটাকে আমরা বলে থাকি যৌন স্পোর। কি স্পোর বলে থাকি? বেসিডিও স্পোরটাকে আমরা বলে থাকি যৌন স্পোর। তাহলে আমরা বুঝলাম যে বেসিডিও স্পোরটা কোথায় তৈরি হচ্ছে? গিল অথবা ল্যামেলিতে তৈরি হচ্ছে। এটা আমাদের বোঝার বিষয়। ওকে, তাহলে আমরা একটু এখানে কয়েকটা কথা বলি। আমরা মাইসেলিয়ামটা দেখলাম, মাইসেলিয়াম থেকে জনন অংশ সৃষ্টিকে আমরা বলে থাকি ফ্রুকটিফিকেশন। কি বলা হয়? ফ্রুকটিফিকেশন বলা হয়, যেটার মাধ্যমে ফ্রুট বডি বা জনন অংশ তৈরি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে একসাথে অনেকগুলা মাশরুম এরকম গোলাকৃতির ফেয়ারি রিং তৈরি করে, এটাকে আমরা বলে থাকি পরিচক্র অথবা ফেয়ারি রিং। অর্থাৎ অনেকগুলা মাশরুম একত্রিত হয়ে এরকম গোলাকৃতি একটা গঠন তৈরি করছে, এটা হচ্ছে ফেয়ারি রিং। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি এখানে পড়লাম যে হাইফা সম্পর্কে আমরা জানি, এবং দড়ির মতো যে হাইফা থাকে সেটা হচ্ছে রাইজোমর্ফ। এটার একটা এক্সাম্পল আমাদের অ্যাগারিকাস, এটা আমরা অলরেডি পড়ছি। ওকে, ফাইন। তাহলে এখন দেখো, এই যে জনন অংশ অথবা ফ্রুট বডি, আমরা জানি যে কাণ্ডের মতো অংশ যেটা থাকবে এটা হচ্ছে স্টাইপ, আর এই পুরো ব্যাঙের ছাতার মতো যে অংশটা সেটা হচ্ছে আমাদের পাইলিয়াস, তাই তো? আচ্ছা, পুরো ব্যাঙের ছাতার মতো যে অংশটা সেটা হচ্ছে পাইলিয়াস। এই পাইলিয়াসের মধ্যে থাকবে গিল অথবা ল্যামেলি। এই গিল অথবা ল্যামেলি থেকে আমার মেইনলি স্পোরটা তৈরি হবে। কি স্পোর? বেসিডিও স্পোরটা তৈরি হবে। জিনিসটা ক্লিয়ার হলো কিনা আমাকে বলো দ্রুত। আমাদের অ্যাগারিকাসের কাণ্ডের মতো অংশটা স্টাইপ, পুরো ছাতার মতো অংশটা হচ্ছে পাইলিয়াস, পাইলিয়াসের নিচে থাকে গিল অথবা ল্যামেলি, সেখানে আমাদের বেসিডিও স্পোর নামক যৌন স্পোরটা তৈরি হয়। এটা ফকফকা ক্লিয়ার হলো কিনা আমাকে জানাও আগে। ওকে, এবার দেখো, এই পাইলিয়াস, এই পাইলিয়াসের যে পর্দা, যেই পর্দা দিয়া এই পাইলিয়াসটা আবৃত থাকে সেটাকে বলা হয় ভেলাম। কি বলা হয়? ভেলাম বলা হয়, ভেলাম। ভেলাম দিয়ে পাইলিয়াসটা আবৃত অবস্থায় থাকে। ঠিক আছে, বুঝলাম কিনা আমাকে বলো দ্রুত। ওকে, এবার খেয়াল করো, এই যে গিল, এই গিল থেকে আমি ছোট্ট একটা অংশ নিলাম, ছোট্ট একটা অংশ দেখো কেটে নিয়ে এখানে আমি দেখাইছি। এই দেখো, এই যে বেসিডিয়াম, এই বেসিডিয়ামের মাথায় বেসিডিও স্পোর গুলা দেখা যাচ্ছে। এই বেসিডিয়ামের মাথায় বেসিডিও স্পোরটা দেখা যাচ্ছে। খেয়াল করো, বেসিডিও স্পোর গুলো এরকম লম্বা লম্বা হয়ে থাকে, এরকম লম্বা লম্বা বেসিডিও স্পোর হয়ে থাকে। এদের আকৃতি গদাকৃতির। তাহলে বেসিডিও স্পোরের আকৃতি কি ধরনের? গদাকৃতির হয়ে থাকে। গদা, গদা মানে বুঝো? গদা মানে হচ্ছে মানে লাঠির মাথা এরকম আর কি, এরা হচ্ছে গদা একটা, এরকম হইতে পারে। এটা গদা, গদা আকৃতির, গদা আকৃতির বেসিডিও স্পোর হয়ে থাকে। এটা গিল অথবা ল্যামেলার মধ্যে তৈরি হয়। এই তো, জিনিসটা বুঝতে পারছো? ওকে, এই জন্য বলা হয় যেহেতু বেসিডিয়ামের মাথায় আমার বেসিডিও স্পোরটা তৈরি হয়, এই জন্য বলা হচ্ছে যে আমাদের বেসিডিয়ামটা হয়ে থাকে উর্বর প্রকৃতির। উর্বর মানে সে কিছু একটা জিনিস প্রডিউস করতে পারতেছে, সে বন্ধা না, সে কোন একটা জিনিস প্রডিউস করতে পারতেছে, এই জন্য এটা হচ্ছে উর্বর প্রকৃতির বলা হয়। এই বেসিডিও স্পোর থেকেই
ঠিক আছে, এই বেসিডিও স্পোর থেকেই কিন্তু ছত্রাকের এই দৈহিক অংশ অথবা মাইসেলিয়ামটা গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে বেসিডিও স্পোর যখন অঙ্কুরিত হয় তখন তারা কিন্তু মাইসেলিয়াম তৈরি করতে পারে বা দৈহিক অংশটা তৈরি করতে পারে। ক্লিয়ার, বুঝলাম? তাহলে একটু কমেন্টে জানাও তো যে আমাদের বেসিডিও স্পোরের আকৃতি কি ধরনের হয়, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবার আমরা গিলের অন্তর্গঠনটা একটু আমরা দেখব, অর্থাৎ গিলের ভেতরে কিরকম থাকে সেটা দেখার বিষয়। একটু খেয়াল করি আমরা। আমরা যদি দেখি এই গিলের মধ্যে আমরা মোট টোটাল 3টা স্তর দেখতে পাই। গিল অথবা ল্যামেলির মধ্যে আমরা কয়টা স্তর দেখি? 3টা স্তর দেখি। একটাকে বলা হয়েছে ট্রমা, সাব হাইমেনিয়াম এবং আরেকটা হচ্ছে বেসিডিয়াম। এখন তুমি চিন্তা করো কারা ট্রমাটাইজ থাকে। ট্রমা মানে তো কোনো একটা আঘাত। ধরো যেসব মহিলার সন্তান হয় না, ঠিক আছে, যারা হচ্ছে বন্ধ্যা, তাদের মনে একটা কষ্ট থাকে, তাদের মনে একটা ট্রমা থাকে। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে আমাদের গিলের যে ট্রমা তারা হচ্ছে বন্ধ্যা অংশ। বন্ধ্যা অংশ মানে কি, এখানে কোনো স্পোর তৈরি হচ্ছে না। ওকে, ট্রমার উপরে যেই গঠন থাকে সেটাকে আমরা বলি সাব হাইমেনিয়াম। কি বলবো? সাব হাইমেনিয়াম। এই সাব হাইমেনিয়ামের মধ্যে আমরা একটা কোষ বিন্যাস দেখতে পাই, অর্থাৎ অনেকগুলা কোষ একত্রিত হয়ে একটা স্পেশালি একটা বিন্যাস তৈরি করে থাকে। সেটাকে বলা হয় প্রোজেন কাইমা। কি বলা হয়? প্রোজেন কাইমা। তাহলে সাব হাইমেনিয়ামের মধ্যে কোষের যে বিন্যাস দেখা যায় সেটাই হচ্ছে প্রোজেন কাইম। মনে থাকবে জিনিসটা? ওকে, এবার আসা হচ্ছে হাইমেনিয়াম। তো হাইমেনিয়াম যেটা আসে এটা হচ্ছে প্রকৃত উর্বর অংশ, কারণ হাইমেনিয়ামের মধ্যেই থাকে বেসিডিয়াম। এই বেসিডিয়ামের মাথায় দেখতেছো এরকম গদা আকৃতির বেসিডিও স্পোর গুলা তৈরি হচ্ছে। বুঝলাম জিনিসটা? তাহলে সবাই একটু কমেন্টে জানাও তো। এখন শোনা যাচ্ছে কিনা একটু বলো তো আমাকে। এখন শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো আমাকে, সবকিছু ঠিক আছে কিনা।
ইশারা ভাষা, হ্যাঁ। এখন শোনা যাচ্ছে কিনা একটু বল। এই কিরে, পড়া কি মানে বেশি খারাপ লাগতেছে যেন? তোরা কি অভিশাপ টভিশাপ দিচ্ছিস নাকি? হ্যাঁ, এই জন্য কি কোফা লাগছে নাকি? সাউন্ড টোন তো অফর কথা না রে ভাই, চার্জ চলে গেল দাম করে। যাই হোক, পড়াশোনায় মনে হয় ভালো লাগতেছে না তোদের, না? কিছু করার নেই, তাও পড়াবো আমি। ওকে, যত কুফা দিবি দেখবি ক্লাস তত বেশি লেন্দি হচ্ছে। ওকে, এটা হচ্ছে রিভেঞ্জ, প্রতিশোধ। ওকে, এবার আসো এগারিকাস ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, এগারিকাস ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা আমরা এখন একটু দেখি, চলো। এখানে কি বললাম? এখানে বললাম যে আমাদের এগারিকাসের যেই বেসিডিও স্পোরটা আছে, সেই বেসিডিও স্পোর উৎপাদনকারী অঙ্গটা কোনটা? অঙ্গটা হচ্ছে আমাদের বেসিডিয়াম, গদাকৃতির বেসিডিয়াম। এবার এগারিকাসের কিছু গুরুত্বগুলো আমরা একটু দেখবো চট করে। যে খাদ্য হিসেবে মাশরুম খুবই ভালো, কারণ এদের মধ্যে অনেক ভিটামিন পাওয়া যায়, এদের মধ্যে চিনির পরিমাণটা মূলত কম থাকে। ওকে ওকে, তাহলে কি কি বললাম আমরা? এর মধ্যে অনেকগুলো ভিটামিন পাই, যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, ওইটা চার্জ লাগাও। থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ডি, কে, প্যান্টোথেনিক অ্যাসিড, এই ধরনের কিছু ভিটামিন পাওয়া যায়। আমরা একটু চট করে জিনিসগুলো দেখে রাখবো, হুট করে যদি কখনো আমাদের অপশনে আসে অথবা হুট করে যদি প্রশ্নে দিয়ে দেয়, আমরা যখন যেন পারি যে থায়ামিন পাওয়া যায়, রিবোফ্লাভিন পাওয়া যায়, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, প্যান্টোথেনিক অ্যাসিড, এই ভিটামিনগুলো আমরা পেয়ে থাকি আমাদের মাশরুমের মধ্যে। ওকে, এটা আমি বারবার মানে এই জিনিসগুলো বারবার পড়তাম, তাহলে যখন আমি অপশন দেখতাম, অপশন দেখলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। ওকে, এবার আসি, আমরা ওষুধি গুণাবলীর মধ্যে বেশ কিছু ব্যাপার আছে, যেমন দেখো ফাইবার জাতীয় খাবার খাওয়া খুবই ইম্পর্টেন্ট। ফাইবার যদি না খাও তাহলে দেখবা যে ওয়াশরুমে গিয়ে করা লাগতেছে, করলেও দেখবা হচ্ছে কোনো লাভ হচ্ছে না। তো খুবই ইম্পর্টেন্ট, যদি তুমি মল ত্যাগ করে শান্তি না পাও তাহলে তো জিনিসটা হইলো না। এবং ফাইবার জিনিসটা কেন ইম্পর্টেন্ট? ডায়াবেটিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিভাবে? তুমি যত বেশি ফাইবার জাতীয় কার্বোহাইড্রেট খাবা, তোমার কার্বোহাইড্রেট বা গ্লুকোজটা আস্তে আস্তে তোমার সেলের মধ্যে অ্যাবজর্ব হবে। এটা হুট করে তোমার বডির মধ্যে গ্লুকোজ লেভেলটাকে বাড়াই দিবে না। ধরো আমরা যেই রিফাইন্ড রাইসটা খাই, অর্থাৎ সাদা ভাত যেটা খাই, সাদা চালের ভাত, সেটার মধ্যে ফাইবারের পরিমাণ কম। এজন্য এটা যদি আমরা বেশি পরিমাণে খাই, সুগার লেভেল বেড়ে যেতে পারে এবং বেশি পরিমাণে সুগার চর্বিতে রূপান্তরিত হতে পারে। কিন্তু লাল চালের যেই ভাত আছে সেটার মধ্যে ফাইবারের পরিমাণ যেহেতু বেশি, এজন্য এরা সুগার লেভেলটা খুব বেশি একটা বাড়ায় না, ১ নাম্বার। এবং ২ নাম্বার, তারা আস্তে আস্তে অ্যাবজর্ব হয় বডির মধ্যে। ৩ নাম্বার যে কথা, মল ত্যাগে শান্তি। ঠিক আছে? যে ফাইবার থাকার জন্য তোমার বেশিরভাগ খাবার কিন্তু কার্বোহাইড্রেটটা শোষণের আগেই বডি থেকে বের হয়ে যাচ্ছে। তোমার ডায়াবেটিস আর কি বাড়াবে? তাহলে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের মাশরুমের মধ্যে আঁশ বেশি থাকে, শর্করা এবং চর্বি জাতীয় খাবার কম থাকে বিধায় ডায়াবেটিস রোগীর জন্য এটা একটা আদর্শ খাবার। আমাদের এই এগারিকাস বা মাশরুমের মধ্যে কয়েকটা খনিজ লবণ থাকে, এটা আমি মনে রাখতাম কিভাবে? মনে রাখতাম হচ্ছে ক্যাফে কাপিকু, ক্যাফে কাপিকু, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, কপার। ক্যাফে কাপিকু, ক্যাফে কাপিকু, সবাই একবার একটু কমেন্ট সেকশনে মানে লিখে ফেলো, এটা লিখে ফেলে প্র্যাকটিস হবে যে আমাদের ছত্রাকের মধ্যে আমরা বা মাশরুমের মধ্যে আমরা এই খনিজ লবণগুলো পেয়ে থাকি, ক্যাফে কাপিকু। এদের মধ্যে কিছু এনজাইম আছে যেগুলো হজমে সহায়ক, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট তোমার শরীরের কোলেস্টেরলটাকে আমার কমাইতে হবে। কোলেস্টেরল খুবই খারাপ। কোলেস্টেরল যদি আমার বডির মধ্যে বেশি থাকে, সেটা আমাদের কি করতে পারে? আমাদের হৃৎপিণ্ডের রক্তনালী, যেটা হচ্ছে করোনারি ধমনী, ব্লক সৃষ্টি করতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস করতে পারে। দেখো না যে হার্ট অ্যাটাক হয় মানুষের, স্ট্রোক হয় মানুষের, অন্যতম একটা বড় কারণ হচ্ছে এই কোলেস্টেরল। সো কোলেস্টেরল কমানোর জন্য উপাদান কি কি আছে? লোভাস্ট্যানিন, এন্টাডেনিন আর হচ্ছে ইরিটাডেনিন। লোভাস্ট্যানিন, এন্টাডানিন আর হচ্ছে ইরিটাডেনিন। এটা আমি একটু একটা সিনারিও কল্পনা করতাম যে আমাদের কোলেস্টেরল জাতীয় খাবারের প্রতি অনেক লোভ, তেল জাতীয় খাবার দেখলেই আমার হচ্ছে কি হয়? আমার হচ্ছে মুখ দিয়ে লকলক করে, মানে জিহ্বাটা লকলক করে, মুখ দিয়ে লালা ঝরে, লোভ। তাহলে লোভাস্ট্যাটিন। আমার তখন ইরিটেটেড লাগে, আমার উত্তেজিত লাগে, ইরিটেশন, ইরিটাডেনিন। তাহলে এই জিনিসগুলা কোলেস্টেরল কমানোর জন্য দরকার, এরা মাশরুমের মধ্যে মূলত থেকে থাকে। এভাবে আমরা জিনিসটা একটু মনে রাখতে পারি। কিছু বিষাক্ত মাশরুম আমরা দেখব, তার আগে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে কি জানাবা যে আমরা কোন কোন এগারিকাস খেতে পারি।
ঠিক আছে, আমি দুইটা প্রজাতির নাম বলছিলাম অ্যাগারিকাসে, যেগুলো কিন্তু আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি, পুষ্টিমান অনেক উচ্চ। এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। এখন অ্যাগারিকাস জ্যান্থোডার্মিস, মনে রাখবা তারা জ্যান্ত মানুষকে মেরে ফেলতে পারে, জ্যান্ত মানুষকে মেরে ফেলে জ্যান্থোডার্মিস, এজন্য এরা হচ্ছে বিষাক্ত। আর সবচেয়ে বিষাক্ত কোনটা? ভাইরাস, মানে ভাইরোসা। দেখছো, কোনো মনে রাখার কিছুই নাই, আমরা একটু নামের মধ্যেই এদের নেমোনিক আছে। ওকে ওকে ফাইন, এরা হচ্ছে বিষাক্ত মাশরুম। এখন এটা তুমি কিভাবে চিনবা? আমাদের সবসময় দেখবা হচ্ছে রঙিন জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেশি। তো বিষাক্ত মাশরুম গুলাও কিন্তু রঙিন হবে, উজ্জ্বল বর্ণের প্রজাতি হবে, তাদের গন্ধ স্বাভাবিক হয় না। তাদের গন্ধগুলা কিরকম? তাদের গন্ধ হচ্ছে একটু অ্যাসিডিক টাইপের গন্ধ, একটু অম্ল জাতীয় গন্ধ বা লেবু টাইপের গন্ধ। তাহলে অম্ল গন্ধযুক্ত, ঝাঁঝালো গন্ধযুক্ত। তারা তো নিজে রঙিন, তাদের যে বেসিডীয় স্পোর গুলা থাকে সেইগুলোও নাকি রঙিন, রংটা হচ্ছে বেগুনি বর্ণের। তাহলে বেগুনি বেসিডিওস্পোর, বে বে বেগুনি বেসিডিওস্পোর, বেগুনি বেসিডিওস্পোর। এটা হচ্ছে বিষাক্ত মাশরুম চেনার উপায়। তারা প্রখর রোদে কখনো জন্মাবে না, তারা ছায়াযুক্ত স্থানে কিংবা যেসব জায়গায় আর্দ্রতা বেশি সেসব জায়গায় মূলত তারা বেশি জন্মায়। ইয়েস, ভেরি গুড। ক্যাম্পে গিয়ে বিষ খাইলাম, তাই না? ক্যাম্পেস্ট্রিস আর হচ্ছে বিস্পোরাস, মনে আছে না? ওকে, তাহলে এবার আসি আমরা আমাদের শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্যটা। এটা আমরা জাস্ট নিজেরা যদি রিডিং দিই তাইলে আমরা পড়বো, এটাই না বুঝার মতো কিছু নেই, আমরা অলরেডি এটা পড়ে ফেলছি। আমরা এখন চলে যাব ছত্রাক ঘটিত রোগের মধ্যে, সেখান থেকে আমরা বেসিক কিছু জিনিস দেখব। দেখো, এই পোর্শন থেকে আমাদের আসলে শৈবাল ছত্রাক থেকে যদি বলা হয় সিকিউ টপিক কোনটা, আসলে সিকিউ টপিক হচ্ছে শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য বা তুলনা, খুব ইম্পর্টেন্ট। শৈবাল এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, সেটাও ইম্পর্টেন্ট। এবং লাইকেনের গঠন, মাশরুমের গঠন, এই কয়েকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, একটু লিখে রাখতে পারো। শৈবাল ছত্রাকের মধ্যে পার্থক্য বা তুলনা, তারপরে হচ্ছে আমাদের শৈবাল এবং ছত্রাকের মধ্যে যে তুলনা আছে সেটা, তারপরে আমাদের মাশরুমের গঠনটা খুবই ইম্পর্টেন্ট, শৈবাল এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা ইম্পর্টেন্ট, এবং লাইকেনের গঠনটা ইম্পর্টেন্ট, আর মাশরুমের গঠনটা ইম্পর্টেন্ট। মাশরুমের গঠনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা চিত্র সহ আমাদের পড়তে হবে। আমি চিত্রটা কিন্তু এঁকে দেখাই দিচ্ছি তোমাদের। ওকে, এবার আসো, গোল আলুর বিলম্বিত ধসা রোগের জন্য দায়ী ছত্রাক। প্রথম কথা তোমার মনে রাখতে হবে যে গোল আলুর ধসা রোগটা কেন হয়? হয় ছত্রাকের কারণে। তো দুই ধরনের ধসা রোগ। ব্লাইট মানে হচ্ছে ধসা, মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। ব্লাইট মানে কি? নষ্ট হয়ে যাওয়া। আগে আগে নষ্ট হয় সেটা আর্লি ব্লাইট। এটার জন্য ছত্রাক অল্টারনারিয়া। তাহলে আর্লি অল্টার, আর্লি অল্টার নাম মিলতেছে না? আর্লি অল্টার, এজন্য অল্টারনারিয়া সোলানি দিয়ে হয় আর্লি ব্লাইট। আর লেট ব্লাইটটা কিভাবে হবে? এটা হবে ফাইটোফথোরা ইনফেস্টেন্স দিয়ে। কি দিয়ে? ফাইটোফথোরা ইনফেস্টেন্স দিয়ে। এখন এই ফাইটোফথোরা ইনফেস্টেন্স এর বৈশিষ্ট্যগুলা কি আমরা একটু দেখব। আমরা জানি অবশ্যই তাদের দৈহিক মানে প্রধান দেহ হবে মাইসেলিয়াম থাকবে, এটা তো আমরা অলরেডি জানি। ২ নাম্বারটা তারা হবে হচ্ছে সিনোসাইটিক। সিনোসাইটিক কথা মানে কি রে পাগলা? সিনোসাইটিক কথার মানে হচ্ছে যেই কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা বলে থাকি সিনোসাইটিক। ওকে, তাহলে আমাদের ফাইটোফথোরা ইনফেস্টেন্সটা হচ্ছে একটা সিনোসাইটিক। যেহেতু এরা পরজীবী, এজন্য এদের হস্টোরিয়াম নামক হাইফা থেকে থাকে। ওকে, এদের কি থাকে? হস্টোরিয়াম নামক হাইফাটা থেকে থাকে। এখন আমরা অযৌন স্পোর পড়ছিলাম দুইটা, একটা হচ্ছে স্পোরানজিওস্পোর, আরেকটা পড়ছিলাম কোনিডিয়াম। আমার প্রশ্ন, ফাইটোফথোরাতে আমরা কোন ধরনের অযৌন স্পোর পাবো? অ্যান্সার হচ্ছে কোনিডিয়াম। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কোনিডিয়াম। আমরা ফাইটোফথোরার মধ্যে কোন ধরনের অযৌন স্পোর পাবো? অ্যান্সার হচ্ছে কোনিডিয়াম। ফাইটোফথোরার মধ্যে আমরা কোন ধরনের অযৌন স্পোর পাবো? অ্যান্সার হচ্ছে কোনটা? কোনিডিয়াম। স্পোরানজিওস্পোর কিন্তু না। মনে থাকবে জিনিসটা? এরপরে আরো কিছু ব্যাপার আছে, যেমন ফাইটোপথরা ইনফেস্টাস হচ্ছে ডিপ্লয়েড টাইপের হয়ে থাকে, এটা ইম্পর্টেন্ট। এটা উন্নত প্রকৃতির ছত্রাক আমরা বলতে পারি আর কি। এই, এবার আসি এদের রোগ লক্ষণটা কিরকম। আমরা চট করে, এটা বেশি একটা তেমন দেখার দরকার নাই, আমরা পড়বো কি যে পাতার মধ্যে মেইনলি রোগটা দেখা যায়। প্রথমে পাতার মধ্যে কিছু স্পট পড়ে, পরে সেটা কালো কালো হয়ে যায়, পরে আস্তে আস্তে আলুর মধ্যে মূলত সেটা ছড়াই যায়। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা একটু দেখে রাখতে পারি। যে প্রথমে পাতাকে আক্রমণ করবে, পাতার মধ্যে ছোপ ছোপ পড়বে, ছোপ ছোপ পড়ার পরে সেখানে কালচে দাগ হয়ে যাবে, পরে আলুর মধ্যে জিনিসটা ছড়াবে। তো এটার প্রতিকার কি? প্রতিকার মানে রোগ হওয়ার পরে আমরা কি ব্যবস্থা নিতে পারি, আর প্রতিরোধ মানে রোগ হওয়ার আগে আমরা কি ব্যবস্থা নিতে পারি। তো রোগ হয়ে গেছে আমার, গোল আলুর আর্লি মানে লেট ব্লাইট হয়ে গেছে,
সেক্ষেত্রে আমার দিতে হবে 1% বর্ধ মিক্সচার। এই বর্ধ মিক্সচারের কম্পোজিশন খুবই 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 ইম্পর্টেন্ট। 3টা উপাদান, কপার সালফেট, লাইম, পানি, কলা পানি। ঠিক আছে, যখন তোমার খিদা লাগবে তখন তুমি কি খাবা? কলা পানি খাবা। কলা পানি কি? কপার সালফেট, লাইম আর হচ্ছে পানি। লাইম মানে চুনের পানি। ঠিক আছে, লাইম কোনটা? লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি, বা ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, এটা হচ্ছে আমাদের চুনের পানি। কপার সালফেট, লাইম আর পানি, এটা হচ্ছে 1% বর্ধ মিক্সচার। সেকেন্ডারি বিস্তার, সেকেন্ডারি বিস্তার কিভাবে হয়? এটা হয়ে থাকে মূলত পানির মাধ্যমে হয়ে থাকে আমাদের সেকেন্ডারি বিস্তার। এখন সেকেন্ডারি বিস্তার কি, প্রাথমিক বিস্তার কি? মনে রাখো, আলুর বীজের মাধ্যমে হয়, মানে সবচেয়ে বেশি পরিমাণে রোগটা ছড়ায়, অথবা প্রাথমিকভাবে রোগ কিভাবে ছড়াতে পারে? আলুর বীজের মাধ্যমে। এভাবে যখন আমার ক্ষেতের মধ্যে একটা আলু আক্রান্ত হলো, তারপর পানির মাধ্যমে সেই রোগটা ছড়াইতে পারে। যেমন আমাদের পানিবাহিত রোগ আছে না, কলেরা, টাইফয়েড, এগুলো হচ্ছে পানিবাহিত রোগ। তো ঠিক সেই রকম আলুর বীজের মাধ্যমে প্রাথমিক বিস্তার হয়, পরে পানি দিয়ে ছড়াতে পারে। এই জন্য রোগাক্রান্ত বীজ থেকে হয় হচ্ছে প্রাথমিক বিস্তার। দেখ রে পাগলা, এগুলো কেউ দেখাই দিবে না এমনি, ঠিক আছে, দেখ। এবং পানির মাধ্যমে হয় সেকেন্ডারি বিস্তার। এগুলাই হচ্ছে প্যাচ, আমাদের চ্যাপ্টারের প্যাচ হচ্ছে এইসব জায়গায়। ওকে, বাকিগুলো তোমরা নিজেরা এখানে জাস্ট একবার রিভিশন দিতে পারো। আর তেমন কিছু করার নাই। আমাদের এখানে কয়েকটা কথা লেখা আছে এরকম যে, এই রোগ যদি হয় আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে, কিংবা ক্ষেতের মধ্যে আমি আর আলু চাষ করতে পারবো না, এই ধরনের কিছু কথা এখানে দেয়া আছে। ফসলটাকে একদম পুড়াই ফেলতে হয়। ওকে, তারপর দেখো, গাছের পাতা ঝরানোর জন্য আমরা কোন কোন কেমিক্যাল ইউজ করে থাকি? সাইনক্স ইউজ করব, অথবা অ্যামোনিয়াম থায়োসায়ানেট ইউজ করে থাকি। এটা একটু চট করে একটু দেখে নিবা, মাঝে মধ্যে আসতে পারে পরীক্ষায়, যে গাছের পাতা ঝরাতে পারে কে। এবার চলে আসো দাঁত রোগ অথবা ডার্মাটোফাইটোসিস। খেয়াল করো, ডার্মাটো কথার মানে হচ্ছে স্কিন, ডার্মাটো কথার মানে হচ্ছে স্কিন, আর ফাইটো কথার মানে হচ্ছে উদ্ভিদ জাতীয়। যদিও ছত্রাককে আমরা কিন্তু উদ্ভিদ বলবো না, ছত্রাক কিন্তু উদ্ভিদের মধ্যে আসলে পড়ে না। ছত্রাকের ব্যাপারটা আলাদা, তারা হচ্ছে ফানজাই। তারা কি? তারা হচ্ছে মূলত ফানজাই। ছত্রাকটা ফানজাই রাজ্যের অন্তর্গত। তো ডার্মাটোফাইটোসিসের নামই কিন্তু আমাদের দাঁত রোগ। ইংরেজিতে সেটাকেই বলা হয়ে থাকে রিং ওয়ার্ম। রিং ওয়ার্ম, রিং ওয়ার্ম কেন বলা হয় বলি। দাঁত রোগটা এরকম হয় যে চামড়ার মধ্যে এরকম গুটি গুটি লাল দাগ দেখা দেয়, আর মাঝখানের জায়গাটা কিন্তু এরকম ক্লিয়ার থাকে। মাঝখানের জায়গাটায় কোনো লাল দাগ বা লাল স্পট তুমি খুঁজে পাবা না। শুধুমাত্র এরকম সার্কেল করে কিছু লাল স্পট দেখা যায়, আর মাঝখানে থাকে সেন্ট্রাল ক্লিয়ারিং। এটাকে বলা হয় সেন্ট্রাল ক্লিয়ারিং, মানে মাঝখানের জায়গাটা একদম ফাঁকা থাকে। সেন্ট্রাল ক্লিয়ারিং বলা হয়ে থাকে এটাকে। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের রিংওয়ার্ম বলার কারণ। এটা হয়ে থাকে 3টা, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন আর মাইক্রোস্পোরাম। আমরা জানি মেট দিয়ে আমরা মনে রাখছিলাম। বলতো কোন ছত্রাকের আক্রমণে মাথার মধ্যে টাক পারে? টাক পরে বলতো? ক্ষেতের মধ্যে আগুন লাগাই দিবে। ওকে, কোন ছত্রাকের আক্রমণে মাথার মধ্যে টাক পড়ে? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, এবার আসি আমরা। আমাদের রোগ জীবাণু সুপ্তিকাল বলা হয়েছে যে দাঁত রোগের জীবাণু আমার দেহে, মানে দাঁত রোগটা ছোঁয়াচে রোগ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাদ্রাসা কিংবা হোস্টেলে যারা থাকে, যেখানে অনেক মানুষ একসাথে গ্যাদারিং করে থাকে, গণরুমের মতো জায়গা, সেখানে দাঁত রোগটা বেশি হয়। সেখানে একটু মানে আর্দ্র আবহাওয়া থাকে, এবং অপরিচ্ছন্ন যারা থাকে, গিদর যারা থাকে, ওদের বেশি হয়। ওই গিদরদের থেকে পরবর্তীতে বাকিদের ক্ষেত্রে ছড়ায়। ঠিক আছে, সো গিদরদের থেকে সাবধান, নাহলে দাঁত রোগ হয়ে যাবে। এবার দেখি আমরা, এটা ছোঁয়াচে রোগ, এটা ছোঁয়াচে রোগ। তো এই যে আমাদের দাঁত রোগটা আছে, দাঁত রোগটা বিভিন্ন জায়গায় হতে পারে। বেশি হয়ে থাকে 2টা জায়গায়, একটা হচ্ছে মুখ এবং হচ্ছে হাত। এই 2টার মধ্যে বেশি হয়ে থাকে আমাদের এই দাঁত রোগটা, বিভিন্ন জায়গায় হতে পারে। ওকে, এবার আসি রোগের বিস্তার। এটা ছোঁয়াচে, আমরা অলরেডি জানি যে এটার জন্য মেইনলি শুকনো রাখতে হয়, কিংবা আমাদের পরিষ্কার থাকতে হবে, গোসল করতে হবে। এখন তুমি যদি 1 মাস পরে গোসল করো, তুমি যদি গাইন্দা হও, তুমি যদি গিদর হও, তাহলে তোমার অবশ্যই হবে দাঁত রোগ। ওয়েলকাম টু দা দাঁত ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো তোমার জন্যই হচ্ছে ওইসব পাগলা মলম লাগবে তোমার। তো এবার খেয়াল করি, পাগলা মলম দিও না, কি দিবা? দিবা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ক্রিম। অ্যান্টিফাঙ্গাল কথা মানে কি? অ্যান্টি মানে হচ্ছে বিপরীতে, আর ফাঙ্গাল কথা তো ফাঙ্গাসই, মানে ফাঙ্গাসের এগেইনস্টে যেই ওষুধ কাজ করে সেটা হচ্ছে আমাদের অ্যান্টিফাঙ্গাল ক্রিম। মাথায় যদি দাঁত হয় তখন দিতে হয় স্যালিসাইলিক অ্যাসিড। এটা একটু দাগাই রাখো, আসতে পারে পরীক্ষায়। মাথায় যদি দাঁত হয় তখন দিতে হয় স্যালিসাইলিক অ্যাসিড। আর অন্যান্য অংশে হলে আয়োডিন এবং বেনজোইক অ্যাসিড। একটু আমরা দেখে রাখবো, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু হুট করে প্রশ্ন যদি আসে আমরা যেন পারি। এরপরে দেখো, তোমাকে বলতে পারে নিচের কোনটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম?
নিচের কোনটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম? অ্যান্সার কোনটা হবে দেখো, টারবিনাফিন, মাইকোনাজল। নরমালি দেখো টারবিনাফিন আর মাইকোনাজল এই দুইটা হচ্ছে ক্রিম, আক্রান্ত স্থানে লাগায়। আর কিছু আছে ট্যাবলেট, ট্যাবলেটের নাম হচ্ছে ইট্রাকোনাজল। তাহলে মাইকোনাজল হচ্ছে ক্রিম, ইট্রাকোনাজল হচ্ছে মুখে খাওয়ার ট্যাবলেট। একটু দেখে রাখবো, আমরা অপশন দেখলেই আমরা পারবো। এগুলো সিকিউতে আসবে না, এগুলো আমরা এমসিকিউতে আসলে আসতে পারে, এজন্য আমরা অপশন দেখলেই পারবো, একবার যদি দেখে রাখি। আর উদ্ভিদ অর্থাৎ হার্বাল ট্রিটমেন্ট কোনটা, সেটা হচ্ছে দাঁত মর্দন, ক্যাসিয়া আলাটা। এই ক্যাসিয়া আলাটা বা দাঁত মর্দন গাছের পাতার রস তুমি যদি দিতে পারো তাহলে জিনিসটা ক্ষত সারতে পারে। তবে এসব ক্ষেত্রে কারো যদি এই গাছটা আশেপাশে থেকে থাকে সেক্ষেত্রে দেয়া শ্রেয়, বাজার থেকে ধাম করে কিনে লাগানো যাবে না, কারণ সেগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাকে স্টেরয়েড, এবং যত বেশি স্টেরয়েড দেয় একটা ছত্রাকের এগেইনস্টে, স্টেরয়েড কি করে, প্রদাহটাকে কমায়। এইজন্য সাময়িকভাবে রোগী হয়তোবা একটু স্বস্তি পায়, তার হয়তোবা চুলকানি কিংবা ব্যথা একটু কমে, তার কিন্তু নিরাময় হয় না। আস্তে আস্তে দেখা যায় স্টেরয়েড যত বেশি পায় তার এই দাঁত রোগ কিংবা অন্যান্য ছত্রাক জাতীয় রোগ আরো বেশি বাড়তে থাকে। এইজন্য খুব সাবধান। ওকে, আচ্ছা। স্ক্যাবিসও কি ছত্রাকের কারণে হয় না? স্ক্যাবিস ছত্রাকের জন্য হয় না। স্ক্যাবিস ছত্রাকের জন্য হয় না। এটা ছোট্ট ছোট কিছু কীট পতঙ্গ আছে, সার্কোপটিস স্ক্যাবি, এগুলো ছোট ছোট কিছু কীট পতঙ্গের মতো আছে, ছোট ছোট কিছু পোকার মতো আছে, ওগুলা দিয়ে স্ক্যাবিসটা বেশি হয়। ওকে, ছত্রাকের দ্বারা স্ক্যাবিস হয় না। ওকে, তাহলে এখন আসলে লাইকেনে আমরা চলে আসলাম। আলহামদুলিল্লাহ আমরা ছত্রাক শেষ করছি। একটু হাততালি আমরা দিতেই পারি, নিজেদেরকে নিজেরাই অ্যাপ্রিশিয়েট করি। মনে রাখতে হবে যে জীবনে চলতে ফিরতে গেলে নিজেদেরকে নিজেই অ্যাপ্রিশিয়েট করা শিখতে হবে। যখনই আমি ৫ পৃষ্ঠা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ পড়ছি বলে এরকম গায়ের মধ্যে একটু ট্যাপ করতে হবে। কারণ কি, তোমাকে অ্যাপ্রিশিয়েট করার মতো মানুষ খুব কম, সত্যি কথা বলতে। সো এই কোয়ালিটিটা যেন আমাদের মধ্যে থাকে, আমরা যেন নিজেকে নিজে অ্যাপ্রিশিয়েট করতে পারি। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের জিনিসটা শেষ হইছে। আমরা এখন চলে যাব হচ্ছে লাইকেনের মধ্যে। ওকে, এবার আসি আমরা লাইকেনের মধ্যে। তাহলে যদি আমরা লাইকেনে যাই, এই লাইকেনটা কি? লাইকেনটা হচ্ছে আমাদের একটা মিথজীবিতা। এটা হচ্ছে একটা মিথজীবিতা, একটা মিউচুয়ালিস্টিক বিহেভিয়ার। অর্থাৎ লাইকেন গঠিত হয় কিভাবে? শৈবাল এবং ছত্রাকের মাধ্যমে। তো শৈবাল ছত্রাককে উপকার করে, আবার ছত্রাকও শৈবালকে উপকার করে থাকে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের লাইকেনের মিথজীবিতা। ওকে, এবার দেখি এই লাইকেনের কত পার্সেন্ট শৈবাল? বেশিরভাগ অংশই আসলে ছত্রাক গঠন করে থাকে, মাত্র ৫ থেকে 10% হয়ে থাকে শৈবালের মধ্যে। আমরা এই লাইকেনকে বলে থাকি কসমোপলিটান উদ্ভিদ। মানে কি, আমরা এই লাইকেনটা সারা বিশ্ব জুড়ে পেয়ে থাকি। আমরা মরুভূমিতেও পাইতে পারি, তৃণপ্রধানেও পাইতে পারি, কিংবা বরফ আচ্ছাদিত অঞ্চলেও আমরা এই লাইকেনটা পেয়ে থাকি। এজন্য এটা হচ্ছে কসমোপলিটান বা বিশ্বজনীন উদ্ভিদ। এবার আসি লাইকেনের বৈশিষ্ট্যের মধ্যে, খেয়াল করি। লাইকেন হচ্ছে একটা দ্বৈত সংগঠন। এটার মধ্যে থাকে দুইটা জিনিস, একটা শৈবাল এবং একটা হচ্ছে ছত্রাক। তো কথাটা হচ্ছে ছত্রাক কি করে? ছত্রাক এরকম একটা দালান বানাই রাখছে, আর এই দালানের কামরায় কামরায় থাকতেছে হচ্ছে কি, বা রুমে রুমে থাকতেছে শৈবাল। তাহলে লাইকেনের দেহের এই কাঠামোটা গঠন করে কে? ছত্রাক। লাইকেনের দেহের এই কাঠামো কে গঠন করতেছে? ছত্রাক। আর প্রত্যেকটা রুমের মানে বাসিন্দা কারা? রুমের বাসিন্দা হচ্ছে শৈবালগুলা। ওকে, এজন্য বলছে ছত্রাকটা থ্যালাসের কাঠামো গঠন করে, ভেতরে হচ্ছে শৈবালটা থাকে। থ্যালাস কেন বলা হইলো? যেহেতু শৈবাল এবং ছত্রাক দুইটাই থ্যালয়েড প্রকৃতির, লাইকেনও হবে হচ্ছে আমার থ্যালয়েড প্রকৃতির। ওকে, এজন্য এরা থ্যালয়েড হয়ে থাকে, চ্যাপ্টা হয়, এরা বিষম পৃষ্ঠ প্রকৃতির হতে পারে। যেহেতু লাইকেনের মধ্যে শৈবাল আছে, অবশ্যই সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারবে। সো লাইকেনটা হচ্ছে স্বভোজী অথবা স্বয়ংসম্পূর্ণ। লাইকেনের ৩ ধরনের প্রজনন হয়: অঙ্গজ প্রজনন, অযৌন প্রজনন, যৌন প্রজনন। কিন্তু যৌন প্রজনন হবে শুধুমাত্র ছত্রাকের দ্বারা, আর শৈবালের মাধ্যমে হবে অঙ্গজ আর হচ্ছে যৌন, সরি অঙ্গজ আর হচ্ছে অযৌন। ঠিক আছে, তাহলে সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে লাইকেনের থ্যালাসের কাঠামো কে গঠন করে থাকে? লাইকেনের থ্যালাসের কাঠামো কে গঠন করে থাকে? এটা একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও আমাকে। লাইকেনের থ্যালাসের কাঠামো কে গঠন করে থাকে? ওকে, এবার দেখো, যেহেতু এটা একটা থ্যালাসের মতো গঠন, তার তো কিছু পানি শোষণ করতে হবে। তো এই পানি শোষণ করার জন্য তার এইরকম এককোষী কিছু রাইজাইন থাকে। কি বলা হয়? রাইজাইন থাকে। এটা তো মূল থাকবে না, অবশ্যই থাকবে এককোষী রাইজাইন। এই রাইজাইনটা মূলের মতো পানি শোষণ করতে পারে। বুঝতে পারছো জিনিসটা? ঠিক আছে, ভেরি গুড। থ্যালাসের কাঠামোটা কে গঠন করবে?
ছত্রাক গঠন করে থাকে। ভেরি গুড। এবং এদের মধ্যে থাকে শৈবালগুলা এই রুমের মধ্যে থাকবে। এরা বায়ু দূষণের প্রতি অনেক সংবেদনশীল। এজন্য দেখা যায় যে জায়গায় বায়ু দূষণের পরিমাণ বেশি সেই জায়গায় লাইকেন সৃষ্টি হতে পারে না। ওকে, এটা একটা বায়ু দূষণের একটা মানে পরিবেশ দূষণের একটা নির্দেশক হিসেবে কাজ করতে পারে। ওকে, এবার আসি, এই লাইকেনটা যেহেতু থ্যালয়েড, দুইটা দেহ আছে, একটা হচ্ছে শৈবাল এবং আরেকটা হচ্ছে আমাদের ছত্রাক। তো শৈবালটা কিন্তু নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারতেছে আলোর মাধ্যমে। এইটাকে এজন্য আমরা বলি ফটোবায়ন্ট। ফটো মানে হচ্ছে আলো, সে আলোর মাধ্যমে সে কি করতে পারে। আর বায়ন্ট কথা মানে কি, মানে জীব, যে জীবটা আলোর মাধ্যমে বংশ মানে বেঁচে থাকতেছে বা খাদ্য তৈরি করতেছে সেটা হচ্ছে ফটোবায়ন্ট। আর ছত্রাকটাকে আমরা বলে থাকি মাইক্রোবায়ন্ট, কারণ মাইক্রো কথার মানেই হচ্ছে ছত্রাক। তাহলে মাইক্রোবায়ন্ট কোনটা, ছত্রাক, আর ফটোবায়ন্ট কোনটা, শৈবাল। দুয়ে মিলে হয়ে গেল লাইকেন, দ্বৈত সংগঠন। ওকে, তাহলে এখন খেয়াল করি আমরা কোন ধরনের শৈবাল আমাদের লাইকেন সৃষ্টি করতে পারে, নীলাভ সবুজ শৈবালগুলা। কোন ধরনের শৈবাল আমাদের লাইকেন সৃষ্টি করতে পারে, নীলাভ সবুজ শৈবাল অথবা সবুজ শৈবাল। তাহলে হতে পারে সে সায়ানোব্যাকটেরিয়া, অথবা হতে পারে সে কি সে আমাদের সবুজ কি বলে সবুজ শৈবাল। ঠিক আছে, হতে পারে সে হচ্ছে সবুজ শৈবাল। ক্লোরোফাইটা হতে পারে সে ক্লোরোফাইটা, ক্লোরোফাইটাই হচ্ছে সবুজ শৈবাল। ক্লোরোফাইটাই হচ্ছে আমাদের সবুজ শৈবাল। এই দুই শ্রেণীর শৈবাল আমাদের কি করতে পারে, আমাদের লাইকেনটা মূলত গঠন করে থাকে। ওকে, আবার ছত্রাকের মধ্যে আমরা তো দুইটা শ্রেণী পড়ছিলাম, একটা ছিল স্যাক ফাঙ্গাস আর একটা ছিল ক্ল্যাপ ফাঙ্গাস, ছিল না? স্যাক ফাঙ্গাস কোনটা, অ্যাসকোমাইসিটিস নাকি বেসিডিওমাইসিটিস? দেখি বলে ফেলো, কমেন্ট সেকশনে বলে ফেলো এটা। এবার দেখি শৈবাল এবং ছত্রাক কে কিভাবে কাকে উপকার করে। শৈবাল যেভাবে উপকৃত হয়, শৈবাল একটা রুম পাইছে, ছত্রাক সেই কামরাটা বা রুমটা তাকে দিছে। তো শৈবাল ছত্রাকের দেহে আশ্রয় পাইছে। ছত্রাক কি করছে, ছত্রাক তাকে বিভিন্ন ধরনের কাঁচামাল দিছে, তাকে সে পানি দেয়, তাকে সে খনিজ লবণ দিয়ে থাকে। এটা আমরা কই পাই, এটা আমরা পেয়ে থাকি রাইজাইনের মাধ্যমে। এটা আমরা কোত্থেকে পাই, আমরা পেয়ে থাকি রাইজাইনের মাধ্যমে। যদি কখনো তোমাকে প্রশ্ন করে যে লাইকেনের মূলের মতো গঠন কোনটা, অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে হচ্ছে আমাদের রাইজাইন। মনে থাকবে জিনিসটা। তারপরে দেখো ছত্রাক তাকে প্রতিরক্ষা দিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। আমরা জানি যে শৈবালের সালোক সংশ্লেষণের জন্য আমার কার্বন ডাই অক্সাইড লাগে, পানিও কিন্তু লাগে। এবার দেখি ছত্রাক কিভাবে উপকৃত হয়। এখন ছত্রাক শৈবালের আশ্রয় দিছে, শৈবালের তো বিনিময়ে কিছু দিতে হবে, শৈবাল তাকে খাবার দিবে, খাবার। এজন্য শৈবাল তাকে কি দেয়, শৈবাল তাকে খাবার দেয়। এই খাবারটাকে ছত্রাক কিভাবে শোষণ করে, ফসটোরিয়ামের মাধ্যমে খাবারটাকে শোষণ করে থাকে। বুঝছো, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। এখানের প্রত্যেকটা কথা যেগুলো আমি সার্কেল করে দিচ্ছি, প্রত্যেকটা কথা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, মনে থাকবে জিনিসটা। ওকে, এবার দেখি আমরা এই ধরনের মিথজীবিতাকে আমরা অনেক সময় হেলোটিজম বলি। হেলোটিজম কেন, মনে রাখতে হবে যে এখানে ছত্রাকের সুবিধা বেশি, ছত্রাকের সুবিধা বেশি বিধায় এই ধরনের মিথজীবিতাকে আমরা বলে থাকি হেলোটিজম। মনে থাকবে, সুবিধা বেশি। হেল মানে কি, হেল মানে হচ্ছে জাহান্নাম। মনে হচ্ছে শৈবালটা যেন জাহান্নামে আছে, তাকে খাটায় মারতেছে হচ্ছে ছত্রাক। ওকে, যাই হোক, আমরা লাইকেনের মেইনলি শ্রেণী বিভাগের মধ্যে চলে আসি। এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য আসতে পারে। খেয়াল করি বাসস্থানের ভিত্তিতে। প্রথম কথা, প্রথমে মাথাটা ঠান্ডা করি। আমরা মাথাটা ঠান্ডা করে আমরা কিছু গল্পের মাধ্যমে জিনিসগুলো পড়ার চেষ্টা করব। আমরা সঙ্গে সঙ্গে রিক্যাপ করে ফেলবো। খেয়াল করি, প্রথমে দেখো, যদি গাছের কাণ্ডের উপরে লাইকেন জন্মায় তখন কর্টিকোলাস। তাহলে কর্টিকোলাস গাছের কাণ্ড, ক ক গাছের কাণ্ডে কর্টিকোলাস। টেরিকোলাস, এটা কথাটা আসছে টেতে, কি টেতে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার মানে কি, টেম্পারেচার মানে হচ্ছে গরম। তাহলে উষ্ণ এবং আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মাবে টেরিকোলাস। ওকে, তারপরে আসে হচ্ছে সাকসিকোলাস। এই সাকসিকোলাসটা জন্মায় পাথর অথবা শিলাখণ্ডের উপরে। লিগনিকোলাস, লিগনিকোলাস জন্মাইছে ভেজা কাঠের উপরে। আমাদের আগে বাসস্থানটা আমরা মুখস্থ করতেছি, আগে আমরা বাসস্থানটা মুখস্থ করতেছি। তাহলে ভেজা কাঠের উপর কোনটা, লিগনিকোলাস। এবার আসো অমনি। মনে রাখবা অমনি কথার মানে কি, অমনি কথার মানে হচ্ছে সর্ব, সবকিছু, সব বুঝাইতে বোঝানো হয় অমনি। ওকে, সব কথা বুঝাইতে বোঝানো হয় হচ্ছে অমনি। যেমন অমনিভোরাস মানে কি, সে সবকিছু খায়, সে সর্বভুক। মানুষ হচ্ছে সর্বভুক, অমনিভোরাস। সে একই সাথে তৃণভোজী আবার একই সাথে সে মাংসাশী, এটা হচ্ছে অমনিভোরাস। তাহলে অমনিকোরাসটা দেখবা বিভিন্ন প্রকার মাধ্যমে সে জন্মাইতে পারে। আর
ফলিকো কথার মানে হচ্ছে পাতা। ফলিকো কথার মানে কি? পাতা। সপুষ্পক উদ্ভিদের পাতার উপরে জন্মায়। তাহলে আমরা একটু রিক্যাপ করি। যদি কাণ্ডে জন্মায় কর্টিকোলাস, টেরিকোলাস টেয়ার্স এ টেম্পারেচার থাকে, তার মানে উষ্ণতা। সাক্সিকোলাসটা কোথায়? পাথর বা শিলাখণ্ডের উপরে। লিগনিকুলাস ভেজা কাঠের উপরে। অমনি কথার মানে সবকিছু, তার মানে বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মাইতে পারে। আর ফলিকো কথার মানে পাতা, এটা হচ্ছে পাতায় জন্মাবে। এখন আমরা পড়বো এক্সাম্পল গুলো, একটু খেয়াল করি। কর্টিকোলাস গাছের কাণ্ড আমরা মনে রাখবো দিয়ে জিপি, জিপিএ। ঠিক আছে, বলে না যে আই এম জিপিএ 5, ঠিক আছে, তো মনে রাখবা আই এম জিপিএ 5। তাহলে গ্রাফিস আর পারমেলিয়া, গ্রাফিস আর পারমেলিয়া, গ্রাফিস আর হচ্ছে পারমেলিয়া। ওকে, তারপরে দেখি আমরা, ঠিক আছে, টেরিকোলাস। টেরিকোলাস থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি যে যখন অনেক বেশি টেম্পারেচার, অনেক বেশি রোদ হয়, অনেক বেশি গরম, তখন বলি কড়া রোদ পড়ছে। কি রোদ পড়ছে? কড়া রোদ পড়ছে। তাহলে আমরা কড়া দিয়ে মনে রাখবো। কড়া, কড়া হচ্ছে টেরিকোলাসের একটা এক্সাম্পল। ওকে, সাক্সিকোলাসের এক্সাম্পল আমরা একটাই মনে রাখবো, সাক্সি জিনিসটা একটা জ্যান্থর মতো, জ্যান্থো, এক্স সাক্সি, ঠিক আছে, এটা হচ্ছে এক্স, জ্যান্থোরিয়া দিয়ে আমরা মনে রাখবো। ওকে, আর ওমনিকোলাসটা একটু খেয়াল রাখি। ওমনিকোলাসটা দেখো বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মায়। ডিসপার্স কথার মানে কি জানো? ডিসপার্স কথার মানে হচ্ছে ব্যাপন, ব্যাপন না আসলে, মানে বিভিন্ন জায়গায় জন্মানো অথবা বিস্তৃতভাবে জন্মানো, সেটাকে বলা হয় ডিসপার্স করা। যেমন আমি যদি বলি আমার হাত থেকে চাল, মানে চালের বস্তা ছিল, চালের বস্তাটা ছিঁড়ে গেল, চালটা সব দিকে ছড়াই পড়ছে, এটাকে আমরা বলতে পারি ডিসপার্স হয়ে গেছে, সব দিকে ছড়াই পড়ছে। এই জন্য অমনিকোলাসের উদাহরণ হচ্ছে ডিসপার্স, মনে রাখবো আমরা। আর ফলিকো হচ্ছে পাতা। তো তুমি ধরো বইয়ের পাতা, তো বইয়ের পাতা কি আমাদের পড়তে মন চায়? পড়তে তো মন চায় না, এই জন্য আমি বইয়ের পাতা পড়ি না। মনে রাখবো এটা হচ্ছে পড়ি না। এটার উদাহরণ কোনটা? এটার উদাহরণ হচ্ছে পড়ি না। তাহলে আমরা এভাবে মনে রাখলাম জিনিসটা। আমি একটু রিক্যাপ করি। প্রথমে হচ্ছে কর্টিকোলাস, মনে রাখছি আইএমজিপিএ 5, গ্রাফিস আর হচ্ছে পারমেলিয়া। তারপরে কড়া রোদ পড়ছে, তাহলে কড়া হচ্ছে টেরিকোলাসের এক্সাম্পল। সাক্সিকোলাস এক্স, জ্যান্থোরিয়া। এরপরে আসে কোনটা? এরপরে আসে ওমনিকোলাস, এটার উদাহরণ হচ্ছে ডিসপার্স দিয়ে আমরা মনে রাখতে পারি। আর বইয়ের পাতা আমার পড়তে মন চায় না, আমি পড়ি না, এই জন্য পড়ি না হচ্ছে আমার ফলিকোলাস। শেষ। এবার আসি গঠনগত শ্রেণীবিন্যাসে, আমরা একটু আসি। এই ফকফকা ক্লিয়ার হলো কিনা, মাথার মধ্যে কি একটুখানি ঢুকছে কিনা আমাকে একটু বলো। গল্পগুলো সেট হয়েছে কিনা মাথার মধ্যে? আমি ভয়ে পড়তাম, এই জন্য তোদের ওইভাবে পড়াচ্ছি। ঠিক আছে, একটু বলো যে গল্পগুলো আমার মাথার মধ্যে সেট হচ্ছে কিনা, দ্রুত একটু জানাও আমাকে। আমরা এখন পড়বো গঠনগত শ্রেণীবিন্যাস, খুবই ইম্পর্টেন্ট, এগুলা দেখবি হচ্ছে। ওকে, এখন আমরা কি নিয়ে পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে আমাদের গঠনগত শ্রেণীবিন্যাস। চলো খেয়াল করি আমরা। গঠনগত শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথমে কি কথা বলছে? প্রথমে বলছে হচ্ছে ক্রাস্টোজ লাইকেন। ক্রাস্টোজ লাইকেন মানে কি? ক্রাস্টোজ লাইকেন গুলো মানে হচ্ছে, ক্রাস্ট বলতে আমরা কি বুঝি? ধরো আমার হাতের কোন একটা জায়গায় হচ্ছে কেটে গেল, হাতের কোন একটা জায়গায় যখন কেটে যায় তখন দেখবা সেখানে নতুন করে চামড়া সৃষ্টি হয়েছে, একটা কঠিন একটা আবরণ সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলে থাকি বষ্টি। ঠিক আছে, তো বষ্টি দেখলে বা কোন একটা কিছু দেখলে আমাদের খালি খুঁড়তে মন চায়, তাই না? এটা হচ্ছে ক্রাস্ট। তাহলে ক্রাস্টোজ লাইকন কোন একটা জিনিসের গায়ে লেগে থাকবে, এটাই হচ্ছে ক্রাস্টোজ লাইকনের বৈশিষ্ট্য। এটার উদাহরণগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে গ্রাফিস, স্ট্রিগুলা, ক্রিপ্টোথিকা, এগুলো হচ্ছে আমাদের কিছু ক্রাস্টোজ লাইকনের এক্সাম্পল। আমি জোর করে নেমোনিক বানাইতে চাই না, কারণ জোর করে নেমোনিক বানালে দেখবো মনে থাকে না। ওকে, যেগুলো আমার জোর করে মনে থাকতো না সেগুলো আমি এভাবে একটু 3-4 বার রিভিশন দিতাম, এবং রিডিং দিলেই দেখবা অপশন দেখলে তোমার মনে পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার ব্রেনের উপর এতটুকু বিশ্বাস রাখো, নিজেকে নিজে আগে বিশ্বাস করতে হবে, তারপরে আমরা পড়াশোনা শুরু করব। এরপর আসি ফোলিওস। তো ফলি কথার মানেই তো পাতা। আমরা একটু আগে দেখলাম যে ফলিকোজ লাইকনটা পাতার উপরে জন্মাইতো, আর ফোলিওস লাইকনটা পাতার মতো দেখতে। কিসের মতো দেখতে? বিষম পৃষ্ঠ পাতার মতো দেখতে। তো এদের উদাহরণ কোনটা? এদের উদাহরণ হচ্ছে পেলটিগেরা, পারমেলিয়া আর হচ্ছে জ্যান্থোরিয়া। পেলটিগেরা, পারমেলিয়া আর হচ্ছে জ্যান্থোরিয়া। ওকে, তো এটা আমি কিভাবে পড়তাম? তোমাকে একটা গল্প শোনাই, সেটা হচ্ছে ফোলিওজ লাইকেনতে আসলে কি, এটা তো পাতার মতো না। তো ধরো তুমি মানে এই এটা পড়ার সময় এই গল্পটা আমার মাথায় অটো চলে আসছিল। ধরো তুমি পড়াশোনা করতেছো, তো পড়াশোনা করার জন্য তোমার জীবনে একটা পরী ছিল, এই যে পারমেলিয়া নামক একটা পরী ছিল। ওকে, সে ছিল তোমার একটা জান, জানের জান, পরাণের পরাণ। কিন্তু তুমি শুধু পড়াশোনা করো, তুমি তোমার পরীকে টান দিচ্ছ না দেখে সে পোল্টি মেরে চলে গেল। ওকে,
এই গল্পটা আমার মাথায় অটোমেটিক্যালি চলে আসছে, শেয়ার করলাম। তোমার যদি ভাল লাগে তুমি এটা দিয়ে পড়বা, নাইলে তুমি যা ইচ্ছা করো, সমস্যা নাই। ওকে, আমি জাস্ট শেয়ার করলাম, অনেকের কাজে লাগতে পারে। সো ফোলিওস লাইকেনটা হচ্ছে পাতা। তুমি যখন বইয়ের পাতা খালি পড়ো, তোমার পরীকে টাইম দাও না, মানে পারমিলিয়াকে টাইম দাও না, সে তোমার জান পরাণের পরাণ জ্যান্থোরিয়া, সে পোল্টি মেরে চলে গেছে, পেল্টিকেরা। ওকে, এই হচ্ছে আমাদের ফোলিওস লাইকেন। চলে আসো ফ্রুটিকস লাইকেন। ফ্রুটিকস লাইকেনটা দেখো, এটা কিভাবে মনে রাখতে পারি আমরা, কিভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে আমি অনেক বেশি ফল ফ্রুট পছন্দ করি। ফ্রুট মানে কি? ফ্রুট মানে হচ্ছে ফল। আমি অনেক বেশি ফল ফ্রুটস পছন্দ করি। তো আমি যখনই ফল ফ্রুটস পছন্দ করি, যখনই আমি দেখি যে আমার জন্য বাসায় কোনো ফল নাই, কোনো বেদনা নাই, বেদনা না আসলে বেদানা, ওকে, বেদানা বা আনার, তারপরে আঙ্গুর নাই কিংবা আপেল নাই, তখন আমার কান্না আসে। আমি তখন কায়দা দিই। কি দেই? কায়দা দিই, কায়দা দিই। ক্ল্যাডোনিয়া মানে কায়দা দিই। এভাবে মনে রাখতাম আমি। আর আমি জানি তোমাদের সবার একই অবস্থা, তোমরা কমেন্টে বলবা আস, আমিও কেঁদে দিই। তাহলে আস এবং ক্ল্যাডোনিয়া হচ্ছে ফল ফ্রুটস বা ফ্রুটিকোস। তাহলে আমরা কিসের জন্য কেঁদে দিই? আমরা কেঁদে দিই হচ্ছে ফল ফ্রুটস এর জন্য, ফ্রুটিকোস লাইকেনের জন্য। কেঁদে দিই মানে ক্ল্যাডোনিয়া, আস মানে আমরাও কেঁদে দিই, আসনিয়া। ওকে, আমরা মনে রাখতে পারি এভাবে। এরপরে হচ্ছে ল্যাপ্রোস লাইকন। এটা হচ্ছে সরলতম প্রকৃতির, এর চাইতে সরলতম প্রকৃতির লাইকেন হতে পারে না। ল্যাপ্রোস লাইকেনের এক্সাম্পল খুবই সহজ, ল্যাপ্রারিয়া। আর সূত্রাকার লাইকেন হচ্ছে সুতার মতো, রেকর্ডিয়াম। একটা এক্সাম্পল একটু পড়তে পারি আমরা, রেকর্ডিয়াম। আমি একটু রিক্যাপ করি জিনিসটা। ক্রাস্টোস লাইকেন মানে কোন একটা পৃষ্ঠে লেগে আছে, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে আমরা পড়ছিলাম গ্রাফিস, স্ট্রিগুলা আর ক্রিপ্টোথেকিয়া। ফোলিওস লাইকেনটা বলছিলাম এরা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতার মতো। ফলি কথার মানে হচ্ছে পাতা। আমি যখন বইয়ের পাতা, মানে আমি বলবো না, তুমি যখন বইয়ের পাতা পড়তেছিলা, তখন তোমার জান মানে জ্যান্থোরিয়া, পরি, পারমেলিয়া, সে পোল্টি মেরে চলে গেছে, পেল্টিকেরা। আমি ফল ফ্রুটস অনেক পছন্দ করি, যখন আমি ফল ফ্রুটস পাই না তখন আমি কেঁদে দিই, ক্ল্যাডোনিয়া। তোমারও একই অবস্থা, মানে আসনিয়া আর ক্ল্যাডোনিয়া। ল্যাপ্রোসটা হচ্ছে সরলতম প্রকৃতির লাইকেন, আর সূত্রাকারটা হচ্ছে আমাদের রেকর্ডিয়াম। মনে থাকবে? তো লাইকেনের ছত্রাক যদি অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর হয়, তখন সেটা অ্যাস্কোলাইকেন। যদি বেসিডিওমাইসিটিস হয়, তখন সেটা হবে বেসিডিওলাইকেন। এবার আসো লাইকেনের গঠনটা আমরা একটু দেখি। লাইকেনের গঠনের মধ্যে খেয়াল করো, ঊর্ধ্ব কর্টেক্স মানে সবার উপরে থাকবে, শৈবালের স্তর ঊর্ধ্ব কর্টেক্সের নিচে থাকে, এরপরে থাকবে মেডুলা, এরপরে থাকে নিম্ন কর্টেক্স। তো আমরা জানি যে কোনো একটা অঙ্গের ক্ষেত্রে, যেমন বৃক্ক, বৃক্কের যে বাইরের অংশ, বাইরের অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে কর্টেক্স, আর ভেতরের অংশটাকে আমরা বলে থাকি মেডুলা। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো একটা অঙ্গের ক্ষেত্রে আমরা বাইরের অংশটাকে বলি কর্টেক্স আর ভেতরের অংশটাকে বলি হচ্ছে মেডুলা। ওকে, তো একই রকম আমাদের লাইকেনের বাইরের অংশ ঊর্ধ্ব কর্টেক্স, নিম্ন কর্টেক্স, আর মাঝখানে আছে হচ্ছে আমাদের মেডুলাটা। তো মেডুলার উপরে আমাদের শৈবাল স্তরটা মূলত থাকে। তো আমার দেখার বিষয় কি, ঊর্ধ্ব কর্টেক্স, মেডুলা, নিম্ন কর্টেক্স, এই তিনটাই কিন্তু ছত্রাকের হাইফি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ছত্রাকের হাইফি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ছত্রাকের হাইফি দ্বারা গঠিত। তাহলে শৈবাল স্তর শুধুমাত্র একটা, আর ছত্রাকের স্তর হচ্ছে তিনটা। ওকে, এরপর তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমরা একটু আমাকে বলো যে রাইজোমের পানি শোষণকারী অংশ কোনটা? অ্যান্সার হচ্ছে রাইজাইন, চুলের মতো রাইজাইন। তো সেই রাইজাইনটা কোত্থেকে বের হয়? নিম্ন কর্টেক্স থেকে বের হয়। কোত্থেকে বের হয়? নিম্ন কর্টেক্স থেকে বের হয়। আমরা অলরেডি এই ছবিতে দেখতে পাচ্ছি, নিম্ন কর্টেক্স থেকে এরকম চুলের মতো কিছু রাইজাইন বের হচ্ছে। ক্লিয়ার? এবার আসো লাইকেনের জননের মধ্যে আমরা একটু যাই, একটু খেয়াল করি। লাইকেনের জনন অঙ্গজ হতে পারে। অঙ্গজ জনন কিভাবে হতে পারে? ধরো আমার একটা লাইকেন খণ্ড হয়ে গেল, ঠিক আছে, তাহলে খণ্ডায়নের মাধ্যমে হতে পারে। আবার ক্রমাগত পচন, ক্রমাগত মৃত্যু এবং পচন, এটার মাধ্যমে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, লাইকেনের অঙ্গজ প্রজনন হয় দুই ভাবে, একটা খণ্ড হয়ে গেল, ক্রমাগত মৃত্যু, ক্রমাগত পচন, এর মাধ্যমে হতে পারে। এরপরে দেখো লাইকেনের অযৌন স্পোর কি কি আছে? সোরেডিয়া, ইসিডিয়া, পিকনিডিয়া। সবাই একটু কমেন্ট সেকশনে বলো, সোরেডিয়া, ইসিডিয়া, পিকনিডিয়া। এই তিনটা হচ্ছে লাইকেনের অযৌন স্পোর। লাইকেনের অযৌন স্পোর কি কি আছে? সোরেডিয়া, ইরিডিয়া আর হচ্ছে পিকনিডিয়া। সোরেডিয়া, ইসিডিয়া, পিকনিডিয়া। সোরেডিয়া, ইসিডিয়া, পিকনিডিয়া, এগুলো হচ্ছে লাইকেনের অযৌন স্পোর। সবাই কমেন্ট সেকশনে একটু তর্জমা করে ফেলো এখনই। ওকে, ওকে, ফাইন। এখন কয়েকটা জিনিস এখানে আসবে। ধরো একটা শৈবাল আছে এরকম, এই শৈবালের চারপাশে যদি একটা ছত্রাক থাকে, তখন সেটাকে বলা হয় সোরেডিয়াম।
তাহলে শৈবালের চারপাশে যদি ছত্রাক থাকে তখন সেটাকে বলা হয় সোরেডিয়াম। ওকে, 1 নাম্বার গেল। 2 নাম্বার, ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত অবস্থায় থাকে ইসিডিয়াম। ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত অবস্থায় থাকে ইসিডিয়াম। ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত অবস্থায় থাকে কোনটা? ইসিডিয়াম। মনে থাকবে? তাহলে আমাদের লাইকেনের অজনস্পোর হচ্ছে 3টা, সোরেডিয়া, ইসিডিয়া আর হচ্ছে পিকনিডিয়া। যদি শৈবালের আশেপাশে ছত্রাক থাকে তাহলে সোরেডিয়া, যদি ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত হয় তাহলে পিকনিডিয়া। কথা সরি মানে তখন হচ্ছে ইসিডিয়া। ওকে, এরপরে প্রশ্ন আসবে যে পিকনিডিয়ার আকৃতি কিরকম? ফ্লাক্সের মতো আকৃতি। কিসের মতো আকৃতি? পিকনিডিয়ার আকৃতি কিরকম? ফ্লাক্সের মতো আকৃতি। এটা আসবে পরীক্ষায় যে পিকনিডিয়ার আকৃতি কিরকম? ফ্লাক্সের মতো আকৃতি। বুঝতে পারছো জিনিসটা? পিকনিডিয়ার আকৃতি কিরকম? আমাদের ফ্লাক্সের মতো আকৃতি। ঠিক আছে, আমরা লাইকেন জিনিসটা ক্লিয়ার হয়েছে তো আমাকে একটু বলো কমেন্ট সেকশনে প্লিজ যে জিনিসগুলো আমাদের মুখস্থ হইলো কিনা। ওকে, আমাকে একটু জানাও যে লাইকেন জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা তাড়াতাড়ি। ওকে ফাইন, সেম ব্যাপার। এখন যৌন জননটা লাইকেনের ক্ষেত্রে কে করবে? অ্যান্সার হবে হচ্ছে ছত্রাক। আমরা জানি যে আমাদের লাইকেনের শৈবালের মধ্যে 2টা জনন প্রক্রিয়া হয়, অঙ্গজ হবে আর অযৌন হবে, কোনো যৌন হবে না। তো ছত্রাকের ক্ষেত্রে তো আমরা অলরেডি জানি যে অ্যাসকাস্পোর অথবা বেসিডিওস্পোর, এই 2টার মধ্যে যে কোনো একটা যৌন স্পোর কাজ করে থাকে যৌন প্রজননের জন্য, তাই না? আমরা এটা জানি অলরেডি। সো অ্যাসকোমাইসিটিস শ্রেণী যদি ছত্রাক হয় সেক্ষেত্রে যৌন স্পোর হবে অ্যাসকাস্পোর। যদি ছত্রাকের শ্রেণী হয় বেসিডিও মাইসিটিস টাইপের, তখন কোন ধরনের যৌন স্পোর থাকবে? বেসিডিও স্পোর। বেসিক কথাবার্তা একদম। ওকে, কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নাই কিন্তু। ওকে ফাইন, এবার আসি, এবার মেইন জিনিস। ছত্রাকের ক্ষেত্রে আমাদের পুরুষ জননাঙ্গকে আমরা বলছিলাম অ্যান্থেরেডিয়াম। বানানটা মনে হয় ঠিক নাই, যাই হোক বানানের ব্যাপারে আমি খুবই কাঁচা। তো ছত্রাকের পুং জননাঙ্গ বা পুরুষ জননাঙ্গ হচ্ছে অ্যান্থেরেডিয়াম। লাইকেনের ক্ষেত্রে সেটাকে বলা হয় স্পার্মোগোনিয়াম। কি বলা হয়? স্পার্মোগোনিয়াম। কি বলা হয়? স্পার্মোগোনিয়াম। ছত্রাকের ক্ষেত্রে পুরুষ জননাঙ্গ হচ্ছে অ্যান্থেরেডিয়াম, লাইকেনের ক্ষেত্রে সেটার নাম হচ্ছে স্পার্মোগোনিয়াম, কারণ সেটার মধ্যে স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে এই জন্য। এরপরে দেখো, ছত্রাকের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে স্ত্রী জননাঙ্গকে বলছিলাম উওগোনিয়াম। লাইকেনের ক্ষেত্রে নামটা খেয়াল করো, কার্পোগোনিয়াম। কার্পো কথাটা কোত্থেকে আসছে? ওই যে ছত্রাকের মধ্যে বেসিডিও কার্প ছিল সেখানে। ওকে, কার্পোগোনিয়াম হচ্ছে লাইকেনের কিসের নাম? লাইকেনের স্ত্রী জননাঙ্গের নাম। খুব ইম্পর্টেন্ট। তাহলে ছত্রাকের কোনটা, লাইকেনের কোনটা? ছত্রাকের পুরুষ জননাঙ্গ অ্যান্থেরেডিয়াম, লাইকেনের পুরুষ জননাঙ্গ স্পার্মোগোনিয়াম। ছত্রাকের স্ত্রী জননাঙ্গ উওগোনিয়াম, লাইকেনের স্ত্রী জননাঙ্গ কার্পোগোনিয়াম। মনে যেন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা চলে আসছি লাস্টের টপিকে, লাইকেনের গুরুত্ব। লাইকেনের গুরুত্ব প্রথমে বলছে হচ্ছে মরুজ ক্রমাগণন। এই ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই। ধরো মরু অঞ্চলে, আমরা তো জানি লাইকেন হচ্ছে একটা কসমোপলিটন বা বিশ্বজনীন উদ্ভিদ, তার মানে সে মরু অঞ্চলে জন্মাইতে পারে। তাহলে মরু অঞ্চলে জন্মানো যে লাইকেন সে তো একসময় মারা যাবে, তার তো ক্রমাগত মৃত্যু হবে, তারপরে পচন হবে। এখন তুমি চিন্তা করো, লাইকেনটা যখন মরে যাবে সে কিন্তু সারে পরিণত হবে, এবং সার যত বাড়বে সেই মরুভূমিটা কিন্তু তত বেশি উর্বর হবে, এবং আস্তে আস্তে হয়তোবা হাজার হাজার বছর পরে সেই মরুভূমিটা বনাঞ্চলে রূপান্তরিত হতে পারে। এই জন্য বলা হয়ে থাকে মরুজ ক্রমাগণনে আমাদের লাইকেনের গুরুত্ব অপরিসীম। এই জন্য বলা হয় কি, মরুজ ক্রমাগণনে আমাদের লাইকেনের গুরুত্ব অপরিসীম, কারণ লাইকেনের ক্রমাগত মৃত্যু এবং পচনের মাধ্যমে যে সার তৈরি হয় সেখান থেকে আমরা বনজ অঞ্চল পাইতে পারি। মানুষের খাদ্য হিসেবে আমাদের একটা কার্বোহাইড্রেট থাকে, সেটার নাম হচ্ছে লাইকেনিন নামক কার্বোহাইড্রেট। খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা এখানে দেয়া আছে, আমরা একটু খেয়াল করব। যেমন ধরো হচ্ছে কিরকম যে কি কি খাবার, মানে কি কি লাইকেন আমরা আসলে খাইতে পারি, এটা একটু মনে রাখতে হয়। তো মনে রাখার জন্য আমি যেই টেকনিকটা বলতাম, মানে যেই গল্পটা আমি মনে রাখতাম সেটা আমি তোমাকে বলি। দেখো আমরা তো আসলে ভাউত্তা, ভাউত্তা মানে কি, গামলা গামলা আমরা ভাত খাইতে ভালোবাসি, কিন্তু আমাদের ভাত খাওয়া উচিত অল্প পরিমাণে বা মিনি পরিমাণে। অল্প ছোট একটা বা মিনিয়েচার একটা থালার মধ্যে কেন্দ্রের দিকে কিছু ভাত রাখা উচিত, মানে সেন্টারে কিছু ভাত রাখা উচিত। অল্প করে আমরা ভাত খাবো ছোট্ট একটা থালার মধ্যে, তাহলে মিনি একটা থালার মধ্যে আমরা সেন্টারে কিছু ভাত রাখবো। ভাত রাখার পরে আমরা খাওয়া শুরু করব। এটা আমাদের সব সময় ফলো করতে হবে, ফরএভার। সব সময় আমাদের এটা ফলো করা উচিত, তাহলে ফরএভার।
আর মনে রাখবো হচ্ছে পারমেলিয়া। এগুলো আমাদের লাইকেন খাবার। ওকে, যেগুলো সব লাইকেন আমরা খাদ্য হিসেবে খেতে পারি। তাহলে কিভাবে মনে রাখতে পারি আমরা? আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে কি, আমরা মিনি একটা থালা নিব, ছোট্ট একটা থালার মাঝখানে বা সেন্টারে অল্প একটু ভাত নাবো। এভাবে আমরা চিরকাল খেলতাম, মানে ফরএভার আমরা এই রুলসটা বা নিয়মটা অনুসরণ করব। এজন্য এভারনিয়া এবং পারমেলিয়া গেল। এবার আসি পশুর খাদ্য। পশুর খাদ্য কোনটা? ক্ল্যাডোনিয়া। মনে আছে ফ্রুটিকস লাইকনের এক্সাম্পল গুলা? যদি আমি ফল ফ্রুট না পাই আমি কেঁদে দিই, ক্ল্যাডোনিয়া। তোমাদের একই অবস্থা? আস বলবা। ওকে, ওসনিয়া। এবার আসি হচ্ছে টিউমার। টিউমারের ক্ষেত্রে খেয়াল করো, ওসনো আর হচ্ছে ইভোসিন নামক অ্যান্টিসেপটিক ক্রিম, এরা ব্যথা নিরাময়ক, কিছু লাইকেনিন সৃষ্টি করতে পারে। এরা হচ্ছে টিউমার প্রতিরোধী। আমরা জাস্ট জেনে রাখবো যে লাইকেনটা টিউমার প্রতিরোধী। এই হেডিংটা আমার জেনে রাখা জরুরি। হৃদরোগে আমরা কোন লাইকেন মনে রাখবো? মনে রাখবা যে যখন কারো হৃদরোগ হয় সে তখন মরে যায়। হৃদরোগ মানে মরে যাওয়া। বলছে কি? মন্টেগনি। আমি মনে রাখতাম হচ্ছে মরগেগনি। মরে যায়, হৃদরোগে মানুষ মরে যায়। এজন্য হৃদরোগের চিকিৎসায় রোসেলা মন্টেগনি বা মরগ্যাগনি লাইকেনটা ব্যবহার করা হয়। ওকে, এখান থেকে আমরা এরাইথ্রিন পাই, সেটা ব্যবহৃত হয় আসলে। এরপরে দেখো, জলাতঙ্কের ওষুধ পেলটিগেরা, হুপিং কফের ওষুধ ক্ল্যাডোনিয়া, যক্ষার ওষুধ সেন্টারিয়া আইল্যান্ডিকা। যক্ষাটা মনে রাখা ইজি, কারণ যক্ষাতে দেখা যায় ফুসফুসে সমস্যা হয়, ফুসফুসটা আমাদের সেন্টার। ওকে, যক্ষাতে সমস্যা হয় ফুসফুসে, ফুসফুস হচ্ছে আমাদের সেন্টার। এই জন্য যক্ষায় আমাদের সেন্টারিয়া আইল্যান্ডিকা আমরা লাইকেনটা ব্যবহার করে থাকি। আর জলাতঙ্কে হচ্ছে পেলটিগেরা, হুপিং কফে হচ্ছে ক্ল্যাডোনিয়া। ঠিক আছে, পেলটিগেরা কোন ধরনের লাইকেন একটু বলো তো, যে গঠনগত বিন্যাসের দিক দিয়ে পেলটিগেরা কোন ধরনের লাইকেন? আমরা কিভাবে মনে রাখছিলাম, মানে আমি কিভাবে মনে রাখছিলাম হচ্ছে বইয়ের পাতা, যেহেতু তুমি অনেক বেশি পড়ো, তোমার যে জান পরাণের পরাণ, সে হচ্ছে পড়ি পারমেলিয়া, সে পোল্টি মেরে চলে গেছে, পেলটিগেরা শেষ। ওকে, বাকিগুলো আমরা তেমন একটা দেখার কিছু দরকার নাই। তুমি জেনে রাখো যে লিটমাস পেপার প্রস্তুতিতে লাইকেন লাগতে পারে, সুগন্ধি তৈরিতে লাইকেন লাগে, রং বা টেনিন উৎপাদন করতে পারে হচ্ছে লাইকেন। ওকে, হৃদরোগের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে কোনটা? হৃদরোগের ক্ষেত্রে মনে রাখবো ওই যে মরে যায়, হৃদরোগে মরে যায়, মরগেগনি। এই রোগের ব্যাপারগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা এগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো। ওকে, তাহলে লাইকেন দেখো নাইট্রোজেন সংবন্ধনেও ভূমিকা পালন করতে পারে, কিছু অ্যাসিড তৈরিতেও তারা কিন্তু ভূমিকা রেখে থাকে। এই তো, বায়ু দূষণের নির্দেশক হচ্ছে আমাদের লাইকেন। আমরা পড়ছিলাম যে লাইকেন একটা বিশ্বজনীন বা কসমোপলিটন উদ্ভিদ, কিন্তু যেখানে বায়ু দূষণ বেশি হয় সেখানে লাইকেনটা তৈরি হয় না বা লাইকেন জন্মায় না। এজন্য এরাকে আমরা বায়ু দূষণের নির্দেশক বলতে পারি। আর পরিবেশ, ঠিক আছে, পরিবেশ দূষণের ইন্ডিকেটর একটু খেয়াল করো। পরিবেশ দূষণের ইন্ডিকেটর তোমাকে একদম ডিরেক্ট যদি এই কথাটা বলে দেয়, পরিবেশ দূষণের ইন্ডিকেটর কোনটা, অ্যান্সার হবে কোনটা? লাইকেন। এই জিনিসটা ভুল করা যাবে না। তাহলে পাথর থেকে মাটি মানেই হচ্ছে আমরা কিন্তু মরুজ ক্রমাগরণ পড়ছিলাম, আবার সেই পাথর থেকে মাটি তৈরিতেও আমাদের লাইকেনটা ব্যবহৃত হয়। নাইট্রোজেন সংবন্ধন করতে লাইকেন কাজে লাগতে পারে। কিভাবে? কারণ লাইকেনের মধ্যে আমরা জানি দুই ধরনের শৈবাল থাকতে পারে, হইতে পারে সে নীলাভ সবুজ শৈবাল অথবা সে হবে সবুজ শৈবাল। তো নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া তারা তো নাইট্রোজেন সংবন্ধন করতেই পারে। এই জন্য বলা হয়েছে লাইকেনটা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। বাতাসের নাইট্রোজেনটাকে সে মাটির মধ্যে নিয়ে আসে, এটাই হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। ঠিক আছে, আজাব থেকে মুক্তি দিলাম তোদের। ঠিক আছে, শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। কার কাছে কেমন লাগলো? যদি তোমার কাছে মনে হয় পড়ার পরে যে আমাদের ক্লাসটা উপকারী মনে হয়েছে, তুমি অবশ্যই জানাবা। রোড টু ডিএমসি গ্রুপে, ডিএমসি স্টেশন গ্রুপে, আরটিডিএস গ্রুপে, এবং আমাদের একটা কন্টেস্ট কিন্তু চলতেছে যে দুরন্ত প্রয়াস 6.0 এর সাথে তোমার জার্নিটা কেমন ছিল এখন, মানে শুরু থেকে এখন পর্যন্ত, ওটার মধ্যে মানে পার্টিসিপেট করো। তোমাদের জন্য সিন্নির ব্যবস্থা আছে তাহলে। ওকে, তাহলে এই তো, তাহলে ভালো থাক সবাই। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, শান্তিতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরীক্ষা কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হবে রুটিন অনুযায়ী। আজকের ক্লাসটা আমি আগে হচ্ছে মানে নিয়ে নিছি, কালকে নেওয়ার কথা ছিল, আজকে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।